সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির প্রতি মঙ্গলবারের বিশেষ আয়োজন গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। আজ আমাদের আলোচনা বিষয় যুক্তরাষ্ট্র নির্বাচন, ট্রাম্পের ট্রাম্প কার্ড কি। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহেদুজ্জামান, আপনাকে স্বাগত। আছেন সেন্টার ফর এনবিএ এর চেয়ারপারসন এম এস শাকিল চৌধুরী, ওয়েলকাম। যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে জেনেভায় বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর তৌফিক আলী যুক্ত আছেন। আছেন রাজনৈতিক বিশ্লেষক মাহমুদ রেজা চৌধুরী এবং আরেকজন রাজনৈতিক বিশ্লেষক মিস্টার মঈন চৌধুরী। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন ভয়েস অব আমেরিকার সাংবাদিক ফকির সেলিম। প্রিয় দর্শক, প্রশ্ন করতে অথবা মতামত জানতে ফোন করুন আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখি, এই মুহূর্তে যারা আরটিভি দেখছেন চাইলে আপনারা ফেসবুক এবং ইউটিউবেও চোখ রাখতে পারেন। তো আমরা আলোচনায় যাচ্ছি। প্রথমে শাহেদুজ্জামান, আপনি যদি বলেন, মানে আপনি চাইছেন ট্রাম্প আসুক, অথবা বিশ্লেষক হিসেবে আপনি যদি হাজির করেন, কিভাবে আপনি দেখবেন? আপনার চাওয়ার চেয়ে তার বিশ্লেষণটা বেশি চাইছি আমরা। আসলে বাংলাদেশের সবাই ট্রাম্প চায়, এটা কোনো মানে তৈরি করেন আসলে। তো একজন অ্যানালিস্ট হিসেবে যদি আপনি বিশ্লেষণ হাজির করেন যে ট্রাম্পের শক্তিশালী দিক কি আছে এবং তার দুর্বল দিক কি আছে, জয়ের এবং পরাজয়ের। প্রথমে বলে নেই যে এই ইলেকশনটা যুগান্তকারী, ওয়াটারশেড বলা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ইজ দ্য সোল অফ দ্য ইউনাইটেড স্টেটস, একজন বলেছে। ইট উইল ডিসাইড দ্য সোল অফ দ্য ইউনাইটেড স্টেটস। 10 কোটি লোক ভোট দিয়েছে, অসাধারণ। আমেরিকান পলিটিক্যাল ইনস্টিটিউশনসগুলো যে লাইভলি টিকে আছে এবং মানুষ, জনগণই যে আমেরিকান পলিটিক্যাল সিস্টেমকে টিকিয়ে রাখতে পারে তার প্রমাণ হচ্ছে দিস হিউজ অলরেডি করোনার কারণে আগাম ভোটটা বেশি হয়েছে। শুধু কি করোনা কেন্দ্রে যেতে ছিল, চাচ্ছে না। তবে তার চেয়ে আমার মনে হয় আরো গুরুত্বপূর্ণ হচ্ছে যে ব্যাপক মার্কিন জনগোষ্ঠী, স্পেশালি ডেমোক্রেটিক পার্টির সমর্থকরা, তারা ঝুঁকি নিতে চায়নি। তারা চেয়েছে যে এই প্রেসিডেন্ট, ওয়ান টার্ম প্রেসিডেন্ট থাকুক। অবশ্য আমি বায়াসড হতে চাচ্ছি না, তবে একটা বড় অংশ মনে করেছে যে আমেরিকার ইনস্টিটিউশনসগুলো যদি সার্ভাইভ করতে হয়, স্পেশালি এই যে ডিভিশন অফ পাওয়ার্স, এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি, 3টা মেজর ব্রাঞ্চেস যদি চেকস অ্যান্ড ব্যালেন্স রাখতে হয়, তাহলে এই অ্যাবসলিউটলি টার্ন আউট মাস্ট বি রিয়েলি গ্রেট। এখন আপনি যেই প্রশ্নটা করেছেন, ট্রাম্পের সবচেয়ে বড় অর্জন হচ্ছে যে সে সত্যিকার অর্থেই ব্লান্টলি হোয়াইট সুপ্রিমেসিস্ট আইডিয়াকে সামনে তুলে এসেছেন এবং তিনি ক্লিয়ারলি এটা বুঝিয়ে দিয়েছেন যে তিনি হচ্ছেন শেষ সুযোগ যার মাঝে হোয়াইট যে সার্ভাইভার, আমরা জানি প্রায় 73 ভাগের উপরে কিন্তু শ্বেতাঙ্গ ভোটার, তারা কি নীরবে আবার ট্রাম্পকেই ভোট দিয়ে দিবে কিনা? তাদের একটা বড় অংশ আমার মনে হয় হয়তো দিবে। নন কলেজ হোয়াইটস আমরা বলে থাকি, আরবান হোয়াইটসরা হয়তো দিবে না। সাবারবান উইমেন, সাবারবান মেন হোয়াইটস হলেও চান্সেস আর দেখা গিয়েছে পলসে যে তারা হয়তো ডেমোক্র্যাটসদের প্রতি ঝুঁকে যাবে এবং এমনকি মডারেট রিপাবলিকানসদেরও একটা বড় অংশ আশা করা যাচ্ছে যে ঢুকে যাবে। আর আরেকটা বড় ডিফারেন্স হতে পারে এই যে ইয়াঙ্গার জেনারেশন, ফার্স্ট টাইম ভোটার্স যারা, তারা কিন্তু একটা বড় অংশ। এবং আপনাদের হয়তো মনে আছে যখন বার্নি স্যান্ডার্স আর এই জো বাইডেন কন্টেস্ট করছিল, তখন কিন্তু বার্নি স্যান্ডার্সের পেছনে সবচেয়ে বড় সমর্থক দল ছিল ইয়াঙ্গার জেনারেশন। তারা দেখেছে স্যান্ডার্সকে অ্যাজ এ ভেহিকল অফ চেঞ্জ। অনেকে বলছে যে সাব কমিটি চেয়ারম্যান হওয়ার মতো একটা সম্ভাবনা থাকতেও পারে যদি সেনেট ইলেকশনসে ডেমোক্রেটসদের হাতে সেনেট চলে আসে। তা আগামী দিনগুলোতে এই যে কথা বলছিলাম যে ট্রাম্পের অর্থনৈতিক অর্জন, এটাকে অনেকে পজিটিভলি দেখছে যে ইকোনমি প্রশ্নে লার্জ নাম্বার অফ আমেরিকান, লার্জ পার্সেন্টেজ ট্রাম্পকে প্লাস পয়েন্ট দিয়েছে। বলছে আমেরিকা ফার্স্ট, যে এটা তো অনেকে তো খুশি হচ্ছে। হ্যাঁ, একটা জাতীয়তাবাদী কিন্তু এটার একটা কারণ হচ্ছে যে আপনার দেখেন ওই যে মিডওয়েস্টে যে ম্যানুফ্যাকচারিং বেল্ট, সেখানে প্রচুর ছোট ছোট ইন্ডাস্ট্রিজ গড়ে উঠেছে একদম সেই আর্লি 20th সেঞ্চুরি থেকে। তারা ম্যানুফ্যাকচারিংয়ের উপর অনেক ডিপেন্ড করতো। কিন্তু এই যে গ্লোবালাইজেশন আর চায়নার সাথে নর্মালাইজেশন, এটার ফলে কি হয়েছে, ওবামা, ক্লিন্টন এবং তারও আগে ওই যে ইয়ে করে দেয়া, যে টু হ্যান্ড ওভার দ্য প্রোডাকশন
কেপেবিলিটি টু মেক্সিকো ন্যাফটা সাইন করার ফলে, এবং চীনের কাছে পরবর্তীতে অনেক আমেরিকান মাল্টিন্যাশনালস এই কর্পোরেশনগুলো চলে গিয়ে মেনি আমেরিকানস এই মিডওয়েস্টে দে লস দেয়ার জবস, দে লস দেয়ার বিজনেস। অনেক ধন্যবাদ প্রফেসর। আমি এই আমি নিয়ে আসবো, এসছি। আপনার কাছে আসবো। আপনি মিস্টার চৌধুরী, আপনি যদি আপনার বক্তব্য হাজির করেন যে কি হতে যাচ্ছে আসলে। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে গোটা বিশ্বের মানুষ, মানে মোটামুটি রাজনীতি সচেতন যারা বা বেঁচে থাকার প্রশ্নেও যারা সচেতন, সকলেই কিন্তু আজকের এই আমেরিকার নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আজকের এই নির্বাচনের স্বচ্ছ এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং ক্ষমতার সঠিকভাবে যাওয়াটার উপরে বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতি এবং বিশ্ব বাণিজ্য কিন্তু অনেকখানি নির্ভর করছে। এই একটা জিনিস প্রেসিডেন্ট ট্রাম্প করতে পেরেছেন, তার আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনে, প্রেসিডেন্ট অ্যাডমিনিস্ট্রেশনে তিনি এটা বোঝাতে সক্ষম হয়েছেন যে চাইনিজ বিজনেস যে সুপ্রিমেসি আছে ওইটাকে যদি আমাকে পিছনে নিতে হয় তাহলে আমাকে আবার ভোট দিতে হবে। যেমন ট্রাম্প কিন্তু চায়নাকে এই প্রথমবারের মধ্যে এত বড়ভাবে চ্যালেঞ্জ করেছে, এবং আর কেউই কিন্তু করেনি। আমি সেই Direct. জিনিসটি বলছি যে এই ডিরেক্ট প্রেসিডেন্ট ট্রাম্পের দুটো গুণ হলো, একটা গুণ হলো প্রথমবার যখন 2016-তে তিনি আসলেন, তিনি তখনও কিন্তু একটা খুব কি বলা যায়, খুব পপুলার বলা যায় একটা স্লোগান নিলেন যে হোয়াইট সুপ্রিমেসিটাকে প্রমিনেন্ট এবং আমেরিকা ফার্স্ট এটা করা। কিন্তু আমেরিকার রাজনৈতিক সংস্কৃতি, আমেরিকার আন্তর্জাতিক অবস্থান সব কিছু কিন্তু আমেরিকা ফার্স্ট হলে হবে না। আমেরিকা ফার্স্ট উইথ দি রেস্ট অফ দি ওয়ার্ল্ড যদি না হয়, তাহলে আমেরিকার যে লিডারশিপ, ইন্টারন্যাশনালি যে প্রেজেন্স আমেরিকার, এই যে বাংলাদেশের মতো দেশেও কিন্তু আপনার আমেরিকার আন্ডার সেক্রেটারিকে আসতে হয়, যেতে হয়, খোঁজ নিতে হয়। এর কারণটা হচ্ছে তাদের আন্তর্জাতিক যে অবস্থানটাকে নিশ্চিত রাখা এবং বিশ্বব্যাপী তাদের মিলিটারি ইন্ডাস্ট্রিকে রক্ষা করতে হলে যে বিভিন্ন জায়গায় যে এরকম জ্বালা যন্ত্রণা থাকবে, জ্বালা যন্ত্রণার মধ্য দিয়ে মিলিটারি ইন্ডাস্ট্রির বিজনেস হবে, সেটাও কিন্তু হয়। কিংবা আপনি চায়নাকে দেখেন ঠেকানোর জন্য MBS ইন্ডিয়ার সঙ্গে নতুন করে প্যাক্ট করতে হয় রাইট, তাকে, এবং এমবিএস যখন আপনি ইন্ডিয়া যে প্যাসিফিকে কন্ট্রোল করবার কি জন্য। মোহাম্মদ বিন সালমান, এই যে সৌদি যিনি এখন খুব ক্ষমতাবান রাজ পরিবারের আছেন, তিনি যখন আমেরিকাতে গেলেন, আমরা কিন্তু স্ক্রিনে দেখলাম ওই অস্ত্র বিক্রি আর ওই প্লেন বিক্রির পরিকল্পনাই কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ওখানে তার পপুলারলি করতে পারলেন। তো এই জিনিসগুলো আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে নিশ্চয়ই তিনি করবেন, তার দেশের অর্থনীতিকে বিকাশমান রাখবার জন্য তাকে এটা করতে হবে। কিন্তু আমাদের যেটি কনসার্ন, বিশ্ব নাগরিক হিসেবে আমেরিকা কি বিশ্ব নাগরিকত্বের বাইরে নিজেদেরকে নিয়ে যেতে চাচ্ছেন কিনা, আমেরিকা সেটা পারে কিনা, বা আমেরিকার জনগণ সেটা চায় কিনা। না, বাংলাদেশের স্বার্থটা কি? ট্রাম্প পার বাংলাদেশের- হলে কি সুবিধা, আর না হলে কি সুবিধা? আমি এখানে একটা বড় দাগে যদি আপনি বলেন, ট্রাম্প এবং বাইডেন রিপাবলিকান অর ডেমোক্রেট, এটাতে কিন্তু এইরকম আমাদের মতো দেশের সাথে সম্পর্কে খুব বেশি তারতম্য হবে না। একটু ব্যক্তিগত পছন্দ অপছন্দে ছোটখাটো সুবিধা তাহলে হতে পারে। বাংলাদেশে এত উত্তেজনা অভিবাসন- কেন আসলে দেখি? দুটো কারণ, একটা হচ্ছে যে আমাদের ডেমোক্রেটদের পক্ষে বাংলাদেশিদের একটি বড় অংশ আছে, সবসময়ই ছিল, এবার কিন্তু ট্রাম্পের পক্ষে আছে। এর কারণটা হচ্ছে যে ওখানে যারা মোটামুটি কাজকর্ম করছে বা মধ্য আয়ের দেশ, মধ্যম আয়ের মানুষ, এরা কিন্তু এই সময়ে যে প্রণোদনা প্যাকেজগুলো পেয়েছেন, তারা মনে করেন এটি ট্রাম্পের একটি বেশ বড় বদান্যতা। তা কিন্তু ট্রাম্প তো দেখি এন্টি ইমিগ্র্যান্ট, এন্টি ব্ল্যাক, এন্টি Anti-immigrant- মুসলিম। এটা অনেকটা হয় যে মুসলিম মেজরিটি। আপনি জানেন ওই যে ফ্যামিলি প্ল্যানিং এর একটা বিজ্ঞাপন এক সময় যেত, যে নৌকাতে যখন প্যাসেঞ্জার উঠে গেছেন তিনি পরের যাত্রীকে বলছেন আপনি আর আসার দরকার নেই। এই প্রবণতাটা কিছু কিছু যে থাকবে না তা জি। নয়, যে আমরা এসেছি, আমরা এক লোক একদিন ওই দিন এক অনেক সাংবাদিক সাহেবের ধন্যবাদ কথা মিস্টার বলছেন। শাকিল চৌধুরী। আমি আসবো, আমি একটু যাব জেনেভায় বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর তৌফিক আলী। মিস্টার আলী, আপনি যদি একটু বলেন যে স্টেট ভিত্তিক যে বিশ্লেষণ, অনেকে বলছে যে মূলত ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, মিশিগান এগুলো আছে, এগুলো ঠিক করবে আসলে কে প্রেসিডেন্ট হতে যাচ্ছে, 270 যে ম্যাজিক নাম্বারটা কে পাবে আসলে? কারণ এটা পপুলার ভোটে পার হলেও কাজ হচ্ছে না, ইলেকটোরাল কলেজের সংখ্যাটা হচ্ছে প্রধান বিবেচনা। ডক্টর আলী যদি বলেন। এই মুহূর্তে আমি জেনেভায় না, আমি জেনেভায় ছিলাম সাবেক রাষ্ট্রদূত। আমি সাবেকই আমি বলেছি। এই মুহূর্তে বস্টনে, জি, তো বস্টন থেকে আমেরিকাতে কি হচ্ছে যা দেখছি, আমার তো মনে হচ্ছে বাংলাদেশের লোকজন তো আমার থেকে অনেক বেশি জানেন এই আমেরিকার ইলেকশন সম্পর্কে। আমেরিকাতে কিন্তু ইলেকশনের দিন ছুটি নেই, এরা কিন্তু ন্যাশনাল হলিডে ডিক্লেয়ার করে না। এটা অন্য আমাদের ইলেকশনের সাথে তুলনা করলে এটা একদম ভিন্ন। যাই হোক, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে কয়েকটা স্টেটে কি অবস্থা, জি, আসল কথা হচ্ছে যে ব্যাটল গ্রাউন্ড স্টেটস, যেগুলো স্টেটস টস আপ, কিছু কিছু স্টেটস ধরা হয় যেগুলো ডেমোক্র্যাটস এর পক্ষে, ধরেন ক্যালিফোর্নিয়া,
নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, আমি যেখানে আছি এই মুহূর্তে, কানেটিকাট, এগুলো সব কিন্তু ধরা হচ্ছে ডেমোক্র্যাটসের পক্ষে। আবার মিড ওয়েস্টে যে স্টেট গুলো আছে এগুলো হচ্ছে রিপাবলিকানসের পক্ষে। সাদা ট্রেডিশনাল, এটা ট্রেডিশনাল ব্যাপার, কিন্তু মাঝে সাঝে এটা কিন্তু সঠিক হয় না, পরিবর্তন হয়। এখন ব্যাটল গ্রাউন্ড স্টেটস যেটা বলে, প্রায় 10টা-11টা ব্যাটল গ্রাউন্ড স্টেটস আছে। প্রথম কথা হচ্ছে ফ্লোরিডা। তো ফ্লোরিডাতে ওবামা এবার ওবামা যখন ছিলেন, ওবামা যখন নির্বাচন গেলেন তখন ফ্লোরিডা উনি পেয়েছিলেন, কিন্তু ফ্লোরিডা গতবার ট্রাম্পের হাতে গেছে। এবং এবারও সবাই অনুমান করছে যে ফ্লোরিডা হয়তো ট্রাম্পের সাথে থাকবে। কেন, ট্রাম্প ল্যাটিনো ভোটার্স আর ফ্লোরিডার ব্ল্যাক ভোটার্স যারা আছে তাদেরকে মোটামুটি বুঝাতে পেরেছেন। কিন্তু অন্য কয়েকটা স্টেট আছে, যেটা জর্জিয়া ধরেন, জর্জিয়াতে এখন কোন দিকে যাবে এটা কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না। একই সাথে নর্থ ক্যারোলাইনাতে কোন দিকে যাবে এখনো বোঝা যাচ্ছে না। এই ধরেন কয়েক ঘন্টা পরে রাত 7:30টার দিকে এখানে বেশিরভাগ স্টেটে পোলিং বন্ধ হয়ে যাবে। তারপরে আধা ঘন্টার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আপনি কিন্তু রেজাল্ট জানতে পারবেন। ফ্লোরিডার রেজাল্ট তো জানবেন, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনার রেজাল্ট তো জানবেন, কিন্তু ব্যাটল গ্রাউন্ড স্টেটস এর মধ্যে একটা আসল যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে পেনসিলভেনিয়া, মিশিগান, মিনেসোটা, এগুলো কোন দিকে যাচ্ছে। এগুলো ট্রেডিশনালি আগে এগুলো ছিল ডেমোক্র্যাট স্টেট, কিন্তু গত ইলেকশনে ট্রাম্প উল্টিয়ে দিয়েছিলেন। ট্রাম্প উল্টিয়ে দিয়ে এখন দেখা যায় যে পেনসিলভেনিয়া কোন দিকে যাবে ঠিক শিওর না। আপনি যদি পোলস যদি চিন্তা করেন, পোলস দেখাচ্ছে যে বাইডেনের সামান্য একটু প্রাধান্য থাকবে, কিন্তু আসলে এই পোলগুলো গতবার প্রমাণ করেছে যে পোলে যদি সামান্য ব্যবধান থাকে তাহলে কিন্তু এটা নির্ভরযোগ্য না। এবং এবার তারা অনুমান করছে যে যদি 9 পয়েন্টের তফাতের কম হয় তাহলে কিন্তু এটা নির্ভরযোগ্য না। 9 পয়েন্টের বেশি হলে তাহলে আপনি বলতে পারেন কোন দলে আছে তারা। তো এখন পেনসিলভেনিয়ার ভোট সংখ্যা কিন্তু অনেক, প্রচুর ভোট সংখ্যা, এবং এই জন্য পেনসিলভেনিয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট। আবার এইদিকে টেক্সাস আপনি যদি চিন্তা করেন, টেক্সাসের অনেক সবসময় এটা রিপাবলিকানসের সাথে থাকে, কিন্তু এবার অনেক পরিবর্তন হয়েছে, পপুলেশনে চেঞ্জ হয়েছে। এই হ্যারিস কাউন্টি যেটা নিয়ে অনেক ধন্যবাদ ডক্টর তৌফিক আলী, আপনি থাকুন, আমি আপনার সঙ্গে আবারও আসবো। আমি একটু যাব মিস্টার মাহমুদ রেজা চৌধুরী, আপনি কি আছেন আমাদের সঙ্গে? জি আছি। মিস্টার মাহমুদ রেজা চৌধুরী, আপনি যদি একটু বলেন প্রধান চলকগুলো কি, আসলে ফ্যাক্টরসগুলো কি আমেরিকান নির্বাচনে জয়ী হওয়ার জন্য, এইবারের জন্য? এটা কি করোনা প্যান্ডেমিক মোকাবেলা একটা বড় ইস্যু? এটা কি ইমিগ্রান্টসদের? এটা কি ব্ল্যাক লাইভ ম্যাটার্স? এটা কি প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসা? কোন চলকগুলো প্রধান ইস্যু হয়ে উঠছে আসলে শেষ পর্যন্ত এই মুহূর্তে? জি ধন্যবাদ ফেরদৌস। এই মুহূর্তে আপনার চমক দেওয়ার বিষয়টা কিন্তু খুবই আরেকটা চমকপ্রদ ব্যাপার। প্যান্ডেমিক সিচুয়েশন ইজ ওয়ান অফ দ্য মেজর কনসার্ন, নো ডাউট অ্যাবাউট ইট। Economy is a major concern, no doubt about it. Health policy is another major concern, no doubt about it. এই সবগুলো মিলে অঙ্ক করলে এই মুহূর্তে বোঝা খুব মুশকিল হবে যে আসলে রেজাল্ট আমরা কি দেখতে পারবো। যদি ডোনাল্ড ট্রাম্প আসে, মনে করতে হবে এটা স্বাভাবিকভাবে সে এসছে, এটার মধ্যে কোনো চমক নাই, কারণ আমেরিকা অ্যাজ এ আমেরিকা, হোয়াট দে রিপ্রেজেন্ট, দ্যাট ইজ ইন অলরেডি ইন ডোনাল্ড ট্রাম্প। সাদাদের সুপ্রিমেসি বলেন, তারপরে ব্ল্যাক লাইফ নট ম্যাটার টু দেম বলেন, একনায়কতান্ত্রিক মনোভাব বলেন, এই বর্ণবাদ বলেন, এগুলা খুব বেশি ভাবে ডোনাল্ড ট্রাম্পের ভিতরেও আছে। অতএব সে যদি বিজয়ী হয় বা বিজয়ী হওয়ার জন্য যে কৌশল সে অলরেডি সেট করেছেন সেগুলো যদি কার্যকরী হয় তাহলে এটা কোনো অবাক হওয়ার বিষয় থাকবে না। জো বাইডেনের ব্যাপারে থাকবে, কারণ জো বাইডেন যদি জিতেন অনেকটা মিরাক্কুলি জিতবেন, অনেকটা লাকিলি নাম্বার এদিক ওদিক হওয়ার জন্য উনি জিততে পারবেন। পপুলার ভোট তার দিকে যাবে বলেই বেশি মনে হয়, কারণ হি ইজ মোর সোবার, মোর প্রফেশনাল, মোর প্রেসিডেন্সিয়াল, মোর ফোরসাইটেড। অতএব
ওনার ব্যাপারটা ইজ ডিফারেন্ট হচ্ছে এই বিষয়গুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমানে এই বছরে বিশেষ করে ভোটারদের মধ্যে খুব বেশি যে খুব কার্যকরী ভূমিকা রাখছে তা না। কার্যকরী ভূমিকা রাখছে আপনার প্যান্ডেমিক সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল হবে, যদিও ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে উনি ডক্টর ফাউচিকে ফায়ার করবেন। তো এই সমস্ত একটা যে বলা হচ্ছে করোনা প্যান্ডেমিকের কারণে অনেকে বেকার হয়ে গেছেন, তাদের কাজ হারিয়েছেন, বেকারত্বের ইস্যুটা কতটা প্রভাব ফেলছে এবার? এই বেকারত্বের ইস্যুটা মেজর কনসার্ন, বাট এটা স্টিমুলাস প্রোগ্রাম দিয়ে কিছুটা অনেক সীমিত করে রেখেছেন, এটাও দেখার বিষয় আছে। যারা স্টিমুলাস পেয়েছেন বা পাচ্ছেন দে আর ভেরি মাচ হ্যাপি। তো বেকার সিচুয়েশনটাও একটা বড় কনসার্ন, যারা চাকরি হারিয়েছেন সেই সংখ্যাটা খুব একটা বিশাল তা কিন্তু না। অতএব সেইখানে বেকারত্ব কোনো ইস্যু হবে কিনা এটা নিয়ে ভাববার বিষয় আছে। অনেক ধন্যবাদ মিস্টার চৌধুরী, আমি আপনার কাছে আবারও আসবো। আমি যাব একটু মিস্টার মঈন চৌধুরী, আপনি কি আছেন আমাদের সঙ্গে? আচ্ছা, আমরা জুনায়েদ আক্তারের কাছে যেতে যাচ্ছি, আরেকজন রাজনৈতিক বিশ্লেষক। জি মিস্টার জুনায়েদ, আপনি যদি একটু বলেন যে গতবার কিন্তু রাশিয়া নিয়ে অনেক কথা হয়েছিল, তারপর হচ্ছে অক্সফোর্ড অ্যানালিটিক নিয়ে অনেক কথা হয়েছিল, তো এইবার কি এই ধরনের কোনো আছে কিনা যে বাইরে প্রভাব, বিশেষ করে ভোট ম্যানিপুলেট করা, সেগুলোর কোনো আলোচনা ছিল কিনা? এবার কিন্তু ভোট ম্যানিপুলেশনটা আসবে আভ্যন্তরীণ ভাবে আমি জি। মনে করছি। আপনারা যদি একটু লক্ষ্য করবেন যে ইতিমধ্যে আমার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নির্বাচন এবার তিনি ওই জাস্টিস সুপ্রিম কোর্টের দুজন নতুন জাস্টিস তার পক্ষে নিয়োগ দিয়েছেন। তিনজনের মধ্যে একদম একেবারে যে জাস্টিস যিনি এসেছেন জাস্টিস ব্যারট, তিনি আজকে এই যে মানে 6 ভার্সেস 9 জনের মধ্যে 6 জন এখন রিপাবলিকান সমর্থিত কিংবা নিয়োগপ্রাপ্ত, 6-3 ভাগ হয়ে গেছে আসলে। জি, ভাগ হয়ে গেছে। সুতরাং আমি যদি যাই যে সুইং স্টেট গুলোর কথা বলছিলেন মাহমুদুর রাজা চৌধুরী এবং তৌফিক আলী, যে ফ্লোরিডা বলুন, আপনার ফিলাডেলফিয়া বলুন, আপনার জর্জিয়া, টেক্সাস। আচ্ছা, গতবার কিন্তু ওই যে উনি বলেছিলেন যে ব্লু ওয়াল যেগুলো আছে, মিশিগান, তারপরে আপনার ফিলাডেলফিয়া এবং পেনসিলভেনিয়া, এই তিনটে যে ওয়াল ছিল সেই ওয়ালটা ডোনাল্ড ট্রাম্প ভেঙে জয়ী হয়ে এসেছেন। এবার ধারণা করা হচ্ছে যে রিপাবলিকানদের দুটো রেড ওয়াল হুইচ ইজ টেক্সাস এন্ড জর্জিয়া হয়তোবা ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে যাবে। এবং ধারণা করার কারণ হলো যে আপনারা জানেন যে এবার টেক্সাসে প্রায় 3.5 অর্থাৎ 3.5 লক্ষ নতুন ভোটার এসছেন, এবং তারা এসছেন বিভিন্ন স্টেট থেকে, যেমন ক্যালিফোর্নিয়া থেকে, যেগুলো স্টেট ব্লু স্টেট বা ডেমোক্রেটিক লিন স্টেট বলা হয়। তো সেই হিসেবে দেখা যাচ্ছে যে এবারের ইলেকশনটা হবে আভ্যন্তরীণ। যে সমস্ত স্টেটে ডোনাল্ড ট্রাম্প উনি অনুযোগ করছেন যে এখানে ভোট কারচুপি হবে, সেই সমস্ত স্টেট কোনো ব্লু স্টেট এবং লিনিং টুয়ার্ডস ব্লু স্টেট, যেমন টেক্সাসে তিনি বলছেন যে 127 হ্যারিস কাউন্টি, যেটা আপনার হিউস্টন, সেটা কিন্তু ডেমোক্রেটিক কাউন্টি, ডেমোক্রেটিক, সেখানে তিনি বলছেন আমি এখানে কারচুপির অভিযোগ করছি। আবার ফিলাডেলফিয়াতে বলছেন যে কারচুপি, আবার ফ্লোরিডাতে বলছেন। আপনারা লক্ষ্য করে দেখবেন যে কারচুপিটা কিভাবে হচ্ছে, তিনি কি বলতে যাচ্ছেন? কারচুপির মেকানিজমটা কি? মেকানিজমটা বলতে যাচ্ছেন যারা মেইল ইন ব্যালট গুলো, যারা মেইলিং মানে ডাকযোগে যে সমস্ত ভোটগুলো আসছে, সেই সমস্ত ভোটগুলো আসলে আসল ভোট নয়, এখানে ফেক ভোট, সিগনেচার মিলছে না, এসব বলছে অনেক সময়। বলছেন। এবং কিংবা একটু আগে আমরা দেখলাম যে ড্রাইভ থ্রু যে ভোটগুলো হচ্ছিল, যে কেন্দ্রে যেতে হবে না, সেটা নিয়েও কিন্তু আপত্তি তোলা হয়েছে। আচ্ছা, ড্রাইভের যে টেক্সাসের এগুলো কি ব্যাপারটা এই কারণে যে কোনো কারণে যদি হাড্ডাহাড্ডি হয় রেজাল্ট, তাহলে আদালতে গড়াতে হবে, আর আদালত পুরোটাই রিপাবলিকানদের ভরে ফেলেছে ট্রাম্প, সেই সুবিধা তিনি নিতে চান। আগাম একটা ক্ষেত্র কি তৈরি করেছেন কিনা আদালতে নিয়ে যাওয়ার জন্য? যে আমি সেটাই মনে করছি, যেহেতু আদালতে অলরেডি টেক্সাসের আদালতে উনি পরাজিত হয়েছেন, কিন্তু মনে রাখবেন টেক্সাসের উপরেও কিন্তু ইউএস সুপ্রিম কোর্ট, সেখানে যেতে পারে যদি তিনি মনে করেন যে সেটি টেক্সাস তার পক্ষে যাবে না। শুধু একটি গ্রাউন্ড ওয়ার্ক করে রেখেছেন উনি। ফ্লোরিডাতে তার বাসস্থান পরিবর্তন করে, এবং এই ফ্লোরিডা অঙ্গরাজ্যের গভর্নর রিপাবলিকান তার হ্যান্ডপিক প্রার্থীকে নির্বাচিত করে একটা গ্রাউন্ড ওয়ার্ক করে রেখেছেন। তারপরে মায়ামির দিকে আপনার মনে রাখবেন যে ল্যাটিনো ভোটগুলো কেন ট্রাম্পের দিকে যাচ্ছে গতবারের তুলনায় বেশি, এর কারণ হলো ভেনিজুয়েলা, কিউবা, পেরু, এই সমস্ত জায়গায় উনি বলছেন যে সোশ্যালিস্ট কান্ট্রি হয়ে যাবে, সুতরাং তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের প্রেসিডেন্ট বা তোমাদের রাষ্ট্রপতিকে আমি মানে বদলে দেব।
এই কারণেই জি। মেক্সিকানরা অনেক যদিও- ধন্যবাদ মিস্টার জুনায়েদ আক্তার, আপনি থাকুন, আমরা আপনার কাছে আবার আসবো। প্রফেসর, আপনি যদি একটু বলেন যে আসলে কি তাহলে কোর্টে যাবে কিনা? দেখেন, আমার কাছে কোর্টে যাওয়ার ব্যাপারটা আমি রিয়েলি খুব একটা সিরিয়াসলি নেই না। প্রথমত, আজকে ও গতকাল দেখলাম টেলিভিশনে, সিএনএনে স্পেশালি, এই যে কোর্টে যাওয়ার হুমকির ফলে ইলেকশন কমিশন অফিসিয়ালসরা এসছে, তারপর পেনসিলভেনিয়ার সেক্রেটারি অফ স্টেট, ওহাইও, টেক্সাস, এইসব অঙ্গরাজ্যের সেক্রেটারি অফ স্টেটরা এসে ক্লিয়ারলি যে বক্তব্য দিয়েছে তাতে বোঝা যায় যে দে আর ফুললি প্রিপেয়ার্ড। কোনো রকমের কারচুপি হয়নি। ট্রাম্প যেটা নিয়ে আপত্তি তুলতেছে, পোস্টাল ব্যালট, এটা আমেরিকাতে দীর্ঘকালের পুরনো প্র্যাকটিস। পেনসিলভেনিয়ার সুপ্রিম কোর্টই এই নিয়ম করে দিয়েছে যে 7 দিন রাখা যায়, সেটা এখন 6 তারিখ পর্যন্ত ভোট কাউন্টিং হতে পারে। কি বলে, ট্রাম্প একটা ওই উক্তি দিয়েছে যে এটা নাকি ডেঞ্জারাস, ভায়োলেন্স হয়ে যাবে। দিস ইজ অ্যাবসলিউটলি এ লাই। এবং যেহেতু ইলেকশন কমিশন অফিসিয়ালস তারা বলছে যে যারা ভোট দিয়েছে, ড্রাইভ ইন করে ভোট দিয়েছে টেক্সাসে, সেখানে টেক্সাস হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আই এম সরি, আজকে সকালেই ভার্ডিক্ট দিয়েছে দ্যাট ইটস পারফেক্টলি লিগাল। 110,000 ভোটার্স, মেইনলি ডেমোক্রেটিক, তারা জায়েজ হয়ে গেল। আচ্ছা, এই পেনসিলভেনিয়া নিয়ে যে ট্রাম্প আপত্তি তুলছে, এটা ধোপে টিকবে না এজন্যে যে পেনসিলভেনিয়ার যে সেক্রেটারি অফ স্টেট, শি ইজ অন ভেরি ফার্ম গ্রাউন্ড, এবং ক্লিয়ারলি তিনি বলে দিয়েছেন যে ট্রাম্প এই ধরনের কথা তুললে সেটা কোনোভাবেই, যদি ফেডারেল ইয়েতেও যায়, সেখানে টিকবে না। কারণ ফেডারেল সিস্টেমে 9-6 হতে পারে, কিন্তু দিস জাজেস, এই যে জাজ ব্যারেট, আমি তো বলবো যে শি মে বি কনজারভেটিভ, বাট শি ওয়াজ অ্যাট দ্য টপ অফ হার ক্লাস অ্যাট নটর ডেম ইউনিভার্সিটিতে। শি হ্যাজ taught law for 15 years, এবং কংগ্রেশনাল হিয়ারিংয়ে তাকে যদ্দূর শুনেছি, শি ইজ ভেরি র্যাশনাল, কোনোভাবেই মিথ্যাচারে যাবে না। সুতরাং কোর্টের নেওয়াটা ট্রাম্প, এটা একটা জি জি, ভেন্ট। মিস্টার জুনায়েদ আক্তার কিছু বলতে যাচ্ছেন, জি বলুন। আজকে কিন্তু সুপ্রিম কোর্টের যে নতুন জাজ ব্যারেট কিন্তু উনি একটু শুনানিতে আছেন, যেটি এলজিবিটি কিউ ভার্সেস ক্যাথলিক, জি। সেখান থেকে একটা আভাস পাওয়া যাবে তিনি কোন দিকে যাচ্ছেন। কিন্তু তো আর এই যে- যে কথাটা আমি বলছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু এটা প্রথম নয় যে কোর্টে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে, এর আগেও হয়েছিল। আপনি হয়তো মনে আছে, অ্যালগোরের সময় অ্যালগোর নিশ্চিতভাবে হয়তো কাউন্টিংয়ে এগিয়েছিল, সেখানে কোর্ট যে ওই কাউন্টিং একজন বন্ধ করে বিচারক দিল, বলে যে স্টপ করে ডিক্লেয়ার করে দাও, হ্যাঁ, দিয়ে তারপর দিল। সে হায়ার একজন কোর্টে গেল বিচারক। না, কনসেশন স্পিচ দিয়ে দিল। সুতরাং কোর্টের রোলটা কিন্তু ইন্টারফেয়ার করতে চায় না। দে ডোন্ট ওয়ান্ট টু গেট ইনভলভড ইন এ সিস্টেম উইচ হ্যাজ বিন সেট আপ। আমেরিকান ইনস্টিটিউশনস আর ভেরি ফার্মলি এন্ট্রেন্সড। জুডিশিয়ারি সহজে লেজিসলেচার বা এক্সিকিউটিভ এইসব জায়গায় তারা অযথা হস্তক্ষেপ করবে না, আমার মনে হয় না। জি, আমি এখানে মিস্টার চৌধুরী, হ্যাঁ। লিগ্যাল বিষয়টা নিয়ে আমি একটু বলতে চাই। সেটা হলো যে আপনি বিচার ব্যবস্থায় ব্যবহার, রাজনীতিতে বিচার ব্যবস্থার ব্যবহার, এটি আমেরিকা যুক্তরাষ্ট্রে আমরা কামনা করি না। কোনো বিশ্বের কোনো নাগরিক কিন্তু হয়েছে, আমি সেই জায়গাটা চ্যালেঞ্জ আলগোরের হচ্ছে, সময় সেই জায়গায় নেই ফ্লোরিডাতে যে আমেরিকা, ভার্ডিক্ট সেই জন্য হয়েছে প্রশ্নটা সেটা করছি আমরা। আমি বলছি যে ফ্লোরিডাতে যে ভার্ডিক্টটা হয়েছে সেটা আলগোর নিজেও বলেছেন যে আমি মেনে নিলাম, কোর্টকে সম্মান করলাম, কিন্তু আমি কষ্ট পেলাম। এটা অনেকেই মনে করেছেন সেই পরিস্থিতি স্বাভাবিক ছিল। আমি বলছি যে যেটুক খারাপ হয়েছে ওখান থেকে এবং 6 এবার বা কিন্তু 9 বাইডেনকে, হিলারি থেকে শুরু অনেকে বলেছে যে কনসেশনাল স্পিচ কিন্তু আপনি দিবেন না, সেটি তার পক্ষে সময় লোকজন নিতে বলেছে, বলেছে। সময় নিতে জি। বলেছেন, সেটি কারণ তার মানে অনেকের সেই জায়গাটা কিন্তু থাকছে না। আমি বলছি, যে ওই আস্থার আমি সেই জায়গাটা নষ্ট জায়গাটাতে হচ্ছে। আসছি, জি। আমি জায়গাটাতে আসছি যে সেই জায়গাতেই মানুষের বা আমেরিকানদের যে যে আন্তর্জাতিক অঙ্গনে যে তাদের যে শ্রেষ্ঠত্বটা আছে, অর্থনৈতিক কারণে, তাদের টেকনোলজির কারণে, তাদের অনেক কিছুর কারণে, সেই শ্রেষ্ঠত্বটাকে তারা প্রমাণ করবার জন্য এটি আরেকটি, আমরা মনে করব যে এটি আরেকটি জায়গা হবে যেখানে বিচার ব্যবস্থা যেন না, রাজনীতির যেখানে হাতিয়ারে না ট্রাম্পের পরিণত মতো হয়। মানুষই প্রেসিডেন্ট হচ্ছে, সেই শ্রেষ্ঠত্ব থাকছে কিনা আসলে? আমি থাকার পরেই প্রশ্নটা যাকে কিন্তু অনেকে এখন ক্লাউন এসছে। বলছে, আপনি তাকে জানেন লোকরা এই ভোট দিচ্ছে, এই প্রথম কতটা কিন্তু হলো এবং ফাঁপা থাকতে আমি পারছে আরো একটি জিনিস ভ্যালুসটা আমেরিকান। আপনার নজরে আনবো, এই প্রেসিডেন্ট ট্রাম্প এখানে হওয়ার পরেও আমি কিন্তু একটা কথা বলতে আমি চাই। একটু জি, শেষ করি। ডক্টর তৌফিক, আপনার কাছে আমি আসবো, কিন্তু তার আগে আমরা এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নেব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গণতন্ত্রের সংলাপ। আমরা কথা বলছিলাম ট্রাম্প কার্ড কি। সঙ্গে থাকুন, ফিরছি এখনই।
প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত মঙ্গলবারের বিশেষ আয়োজন গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। আমরা আলোচনা করছিলাম যুক্তরাষ্ট্রের নির্বাচন, ট্রাম্পের ট্রাম্প কার্ড কি। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির পরে আমরা কথা বলবো ভয়েস অব আমেরিকার সাংবাদিক ফকির সেলিমের সঙ্গে। মিস্টার সেলিম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আমি শুনতে পাচ্ছি। জি, একটু যদি বলেন, আমরা এতক্ষণ আলাপ করছিলাম যে আসলে কি হতে যাচ্ছে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনে, আপনার বিশ্লেষণ যদি হাজির করেন। আমি আসলে তো বিশ্লেষণ করা আমার পক্ষে খুব কঠিন, কিন্তু আমি মাঠকর্মী আর কি। কিছুক্ষণ আগে আমি ঘুরে আসলাম। জি, বলেন একটু মাঠ কি বলে, মাঠ voting সম্পর্কে center-এ। যদি একটু বলেন আমাদেরকে। সেটাই বলতে চাচ্ছি। আপনি নিশ্চয়ই। যে কথাটি বললেন যে ট্রাম্প কার্ড কি, এটাও খুব কঠিন প্রশ্ন। এটা তো গত 4 বছর মানুষ যারা প্রেসিডেন্ট ট্রাম্পকে দেখেছেন তারা কিছুটা বুঝতে পেরেছেন তার ট্রাম্প কার্ড কি। তো মাঠের অবস্থা হচ্ছে যে যেহেতু আর্লি ভোটিং প্রায় 1/3 অ্যাকর্ডিং টু পোলস, যে গতবারের ইলেকশনের চেয়ে 1/3 ভোট ইতিমধ্যেই পড়েছে, 100 মিলিয়ন ভোট, এবং আর্লি ভোটিং এবং মেইল ইন ভোটিং এ মানুষ ভোট দিয়েছেন। তো অল্প কিছু সংখ্যক ভোটার যারা বাকি আছেন তারা খুব রিল্যাক্সড মুডে আজকে ভোট কেন্দ্রে যাচ্ছেন, এবং তাদের জন্য আজকের পুরো যুক্তরাষ্ট্রের এই কোস্টের, মানে যারা ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, নিউ ইয়র্ক, নিউ জার্সি এই এলাকায় থাকেন, তাদের এর জন্য যেন একটা কি বলবো, দারুণ সুযোগ করে দিয়েছে। ওয়েদার খুব কমফোর্টেবল, মানুষ আস্তে ধীরে সেজে গুজে ঘর থেকে বেরিয়ে ভোট কেন্দ্রে যাচ্ছে। খুব ভিড় নেই ভোট কেন্দ্রগুলোতে, এজেন্টরা অপেক্ষা করছেন, ভলান্টিয়াররা অপেক্ষা করছেন। কোনো আমি যে ভোট কেন্দ্রে গিয়েছিলাম রকভিল শহরের রিচার্ড মন্টগমারি হাই স্কুলে, ওই ভোট কেন্দ্রের সামনে দেখলাম প্রায় 8-10 জন ভলান্টিয়ার খাবার দাবার নিয়ে বসে আছেন। যারা ভোট কেন্দ্রে যাচ্ছেন, যাওয়ার সময় বলছেন যে আপনাদের মাস্ক লাগলে, হ্যান্ড স্যানিটাইজার লাগলে নিয়ে যান, আর আসার পরে আপনারা ভোট দিয়ে যাওয়ার সময় কিছু খেয়ে যাবেন। খাবার কি দিচ্ছে? কি দিচ্ছে? বার্গার দিচ্ছে? বার্গার, স্যান্ডউইচ কি দিচ্ছে? না, মেনুটা কি? একদম ওই ফিঙ্গার ফুডস, ওই কুকিজ, ফিঙ্গার কুকিজ দিচ্ছে। ছোট কুকিজ। কফি দিচ্ছে? কফি দিচ্ছে না। কফি দিচ্ছে না। কোভিড-19 দেওয়া হবে। কোভিড-19 তো সবগুলো ভোট কেন্দ্রে মোটামুটি এরকম ভলান্টিয়ার। এটা কারা দিচ্ছে? রিপাবলিকান না ডেমোক্রেটরা কারা দিচ্ছে? না, এরা কোনো দলের না, এরা খুব দলের না, সম্ভবত ইলেকশন কমিশনের, হ্যাঁ, ও, নিউট্রাল। তো এরা হচ্ছে অ্যাবসলিউট ভলান্টিয়ার, কিন্তু দলীয় লোকজন, রিপাবলিকান এবং ডেমোক্রেটরাও সেখানে অপেক্ষা করছেন। তারা এবং স্থানীয় যারা, বিশেষ করে প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টের সমর্থক ছাড়া যারা স্থানীয় নির্বাচনগুলোতে জি। অংশ নিচ্ছেন, যেরকম আমাদের মন্টগমারি কাউন্টি থেকে জাজ কিংবা ছোটখাটো এডুকেশন বোর্ডে যেসব পদে যারা আছেন, তাদের লোকজন বিশেষ করে ওখানে বেশি অপেক্ষা করছেন বলার জন্য যে আমি ওই পদে আছি, ভাই আমাকে একটা ভোট দিও। তো ফকির সেলিম, একটা যদি বলেন যে অনেকে মনে করছে যে একটা হামলা, গন্ডগোল, আশঙ্কা এরকম হতে পারে, সমর্থকদেরকে জড়ো করা, এরকম কি কোনো হুমকি ধামকি টের পাওয়া যাচ্ছে ইঙ্গিতে? না, টের পাওয়া যাচ্ছে না। এগুলো লোকজন বলা বলি করছে। আজকে সন্ধ্যায় আমি হোয়াইট হাউসে থাকবো 8টার দিকে। তো আমি শুনলাম যে হোয়াইট হাউসে নাকি 400 লোককে দাওয়াত দেওয়া হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প দাওয়াত দিয়েছেন সেখানে ওই ইলেকশন, পোস্ট ইলেকশন পার্টি বা সমাবেশ করার জন্য। তো সন্ধ্যায় যদি আপনাদের সঙ্গে যুক্ত হতে পারতাম, তো ওখান থেকে জানাতে পারতাম যে কি হচ্ছে আসলে। না, বলা হচ্ছে ন্যাশনাল গার্ডকে প্রস্তুত রাখা হয়েছে, তার মানে এক ধরনের আশঙ্কা কি আছে কিনা সব মিলিয়ে? না, কালকে আমি গণমাধ্যমগুলোর ভিডিওতে দেখেছি যে হোয়াইট হাউসের চারপাশে ফেন্সিং একটু বাড়ানো হচ্ছে এবং প্রোটেকশন জোরদার করা হচ্ছে। কি আশঙ্কা আছে, লোকজন বলা বলি করছে হয়তো গন্ডগোল হতে পারে, এবং কেউ কেউ বলছেন যে হোয়াইট হাউসের পেছন পাশে, যেটাকে নর্থ সাউথ সাইড বলা হয়, ওখানে ব্ল্যাক লাইভস প্লাজা বা লাফায়েত পার্ক নামে একটা জায়গা আছে, ওখানে হয়তো বিক্ষোভ হতে পারে। বিক্ষোভের আশঙ্কা রয়েছে। এটুকুই। জি জি, আমাদের যেরকম বাংলাদেশে নির্বাচন হলে সরকারি ছুটি থাকে, আমেরিকাতে ওরকম ছুটি তো থাকছে না, সবাই কাজ করছে, অফিস করছে, যে ভোট দিয়ে আসছে, ব্যাপারটা এরকম কিনা? হ্যাঁ, না, তবে স্কুলগুলোতে যেহেতু ভোটিং সেন্টার হয়েছে, ম্যাক্সিমাম স্কুল তো এমনিতেই করোনার কারণে বন্ধই আছে। হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, তো অফিস আদালত গুলো তো এরকমই, সরকারি অফিস বা বেসরকারি অফিস গুলো খোলা, যেরকম শেয়ার মার্কেটও খোলা, তো সবকিছুই খোলা। এর ভিতর দিয়ে মানুষ খুব স্বচ্ছন্দে ভোট দিতে যাচ্ছেন আর কি। অনেক ধন্যবাদ মিস্টার ফকির সেলিম আপনাকে, আমাদেরকে ভোটের একটা অ্যাম্বিয়েন্স আমাদের সামনে তুলে ধরবার জন্য। ডক্টর তৌফিক আলী, আপনি কিছু বলতে চেয়েছিলেন, তখন আমরা যে ট্রাম্প এবং বাইডেনের ব্যক্তিত্ব নিয়ে কথা বলছিলাম, যে ট্রাম্পকে অনেকে এরকম মনে করছেন, আবার বাইডেনকে বলছে সে হচ্ছে ডিমনেশিয়া রোগী, সে হচ্ছে ঝিমুচ্ছে, হি ইজ নট এ ভেরি গুড স্পিকার, কথাও বলতে পারছে না, এই ধরনের তার ব্যক্তিত্ব নিয়ে অনেক ধরনের কটাক্ষ চলছে। আসলে ঝিমুনো বাইডেন শব্দ দিয়েছে আমাদের মিডিয়াগুলোতে। জি, যেটা আপনারা বলছিলেন
এই আদালতের কথা। আদালতের ব্যাপারে কিন্তু রিপাবলিকানসরা দেখিয়ে দিয়েছে যে তারা এখন থেকে আদালতে যাচ্ছে। হুম, তারা আগে গিয়েছে পেনসিলভেনিয়া, মিশিগান, এগুলো ব্যাপারেও আদালতে গেছে। এবং পেনসিলভেনিয়ার ক্ষেত্রে এই যে ট্রাম্পের একজন নমিনেটেড একজন জাজ ক্যাভেনো, এগুলো দেখিয়ে দিয়েছে সে কিভাবে ট্রাম্পের পক্ষে রিপাবলিকানদের পক্ষে সিদ্ধান্ত দিতে পারে। ভুল ব্যাপার স্যাপার, ভুল অনেক কিছু সে লিখে দিয়েছে তার সিদ্ধান্তের মধ্যে। তো যাই হোক, রিপাবলিকানসরা অন্য জায়গায় দেখিয়েছে। হ্যারিস কাউন্টিতে রিপাবলিকানসরা অনেক চেষ্টা করছে আদালতের মাধ্যমে ওই ভোটগুলো, মেইল ইন ভোট, এই ড্রাইভ ইন ভোটগুলো বন্ধ করছে। জি ডক্টর আলী, একটা যেটা বলা হচ্ছে যে ব্যবধান যদি খুব বেশি হয়ে যায় রিপাবলিকান তাহলে আদালতে খুব কাজে হবে না, খুব যদি অল্প ব্যবধান হয় তখন হয়তো আদালতের সুবিধাটা ট্রাম্প নিতেও পারে আসলে তার পক্ষে। যা ব্যবধান বেশি হলে আদালত কি একটা চক্ষু লজ্জা বলে তো শব্দ আছে, আসলে কতটুকু পারবে আদালত? এটা ঠিক, এটা আপনি যেটা বললেন এটা ঠিক। ব্যবধান যদি সামান্য হয় তাহলে আদালতে লাভ হবে, আর ব্যবধান যদি বেশি হয় তাহলে আদালতে লাভ হবে না। তবে এখন যেটা দেখা যাচ্ছে সেটাতে মনে হচ্ছে যে ব্যবধান হয়তো এত বেশি হবে না। কাজে আদালতে যাওয়ার আশঙ্কা কিংবা সম্ভাবনা যাই বলি রয়ে গেছে। মিস্টার আক্তারকে যোগ করতে চেয়েছিলেন জুনায়েদ আক্তার। আমি যেটা বলতে চাচ্ছি, ট্রাম্পের যে আপনি বললেন যে ট্রাম্প কার্ডটা কি, ট্রাম্প কার্ডটা কিন্তু শুরু হচ্ছে ফ্লোরিডা থেকে। তাকে ফ্লোরিডা অবশ্যই জয়ী হতে হবে, কারণ আপনার যদি বোদ্ধাদের বা কথাবার্তা শোনেন বা অ্যানালাইসিস শোনেন, দেখবেন যে ফ্লোরিডাতে যদি ট্রাম্প না জেতে তাহলে তার বিজয়ী হয়ে আসার সম্ভাবনা 5%-এরও কম। সুতরাং সেই জন্যে আমরা প্রথমে আমাদের চোখ রাখবো ফ্লোরিডাতে কি হচ্ছে, এবং তারপরে আমাদের চোখ চলে যাবে ফিলাডেলফিয়াতে। কারণ ফিলাডেলফিয়াতে যেটাকে বলে ব্লু ওয়াল, মিশিগান, উইসকনসিন এন্ড ফিলাডেলফিয়া। মিশিগান এবং মিশিগানে সে ট্রাম্প 9% পিছিয়ে আছেন এবং উইসকনসিন 10% পিছিয়ে আছেন। আর যেটা সবচেয়ে কম সেটা হলো ফিলাডেলফিয়া, এবং সেখানে প্রায় 5 লাখ ভোট কিন্তু এখনো মেইল ইন ভোটিং এ এখনো গণনা হয়নি। সুতরাং এই দুটি স্টেটে ট্রাম্পের চোখ আছে এবং তিনি শুরু করবেন সেই ফ্লোরিডা থেকেই। এবং সেই হিসাবে যদি উনি ওই যে আমাদের তৌফিক আলী সাহেব বললেন যে যদি ক্লোজ ইলেকশন হয় তাহলে এটা কিন্তু আলটিমেটলি হয়তোবা লং নাইট ফর টুনাইট, আমরা হয়তোবা আজকে রেজাল্ট পাবো না, হয়তোবা ডিসেম্বরের 14 তারিখ পর্যন্ত আমাদের ওয়েট করতে হতে পারে। এবং মিস্টার মাহমুদ চৌধুরী যদি একটু বলেন, যতক্ষণ আলোচনা হয়েছে তার প্রেক্ষাপটে। মিস্টার মাহমুদ, আপনি আছেন? আমার মনে হয় ওনাকে আমরা পাচ্ছি না। আমরা একটু মিস্টার শাকিল চৌধুরী আপনার কাছে আবার ফিরে আসি। আসলে বিচার ব্যবস্থার কথাটা বলছিলেন, আমি ওই পয়েন্টও আবার একটু বলতে চাই যে পৃথিবীর দেশে দেশে তৃতীয় বিশ্বেই বেশি ছিল যে বিচার ব্যবস্থাটাকে রাজনৈতিক কারণে ব্যবহার। আমরা এখন দেখছি যে আমেরিকাও পুরোদমে, আল গোরের কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম, ওই সময় একটু ছোট্ট একটা ইঙ্গিত দেখেছিলাম যে আমেরিকার বিচার ব্যবস্থাও মানে অন্যায্য আচরণ করবার জন্য রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবারও যদি আবার হন, আমার কাছে এবার একটু ভিন্নতা মনে হয়েছে যে রিপাবলিকান পার্টির যে লিডারশিপটা আছে আদার দেন দি প্রেসিডেন্ট, তাদের মধ্যে কিছুটা আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা নৈতিক দৃষ্টিভঙ্গি কিন্তু কাজ করছে। আপনি আমার সাথে একমত হবেন কিনা, কারণ বেশ কিছু সিনিয়র রিপাবলিকান লিডার্স তারা কিন্তু ইনসাল্টেড হয়েছেন বাই দেয়ার ওন পার্টি প্রেসিডেন্ট। এটি কিন্তু তাদের মধ্যে একটা কাজ করেছে। তাদের সমর্থক যারা আছেন লোকালিটিতে তারা নিশ্চয়ই অ্যানয়েড কিছুটা হয়ে আছেন। আবার একটা কিছু করছে যে কিছু রিপাবলিকানস ভোটার আছেন, এই যন্ত্রণা তারা মনে যদি করে থাকেন যে আমাদের পলিটিক্যাল পার্টি এবং বাইপার্টিসান আমাদের রোলের মধ্যে আমেরিকাতে যে আমাদের রাজনীতিটা ধরছি সেখানে এই ব্যক্তি প্রেসিডেন্ট আমাদের জন্য ঝামেলা কিনা, সেইটি যদি তারা মনে করেন যে ওয়ান টার্ম আমরা গো করে দিয়ে আমরা একটা ফেয়ার ডিলে পাবলিকের কাছে যদি আরো পপুলার হওয়ার চেষ্টা করি, সেই সময় যদি তারা বিচার ব্যবস্থাটাকে পলিউটেড করে রাজনৈতিক কারণে ব্যবহার করার চেষ্টা না করেন। জুডিশিয়াল অ্যাক্টিভিজম নামে শব্দ ব্যবহার করা হচ্ছে, আমি কিভাবে এটাকে ব্যবহার করা যায় অ্যাক্টিভিজমের সেই ব্যবহারেরও একটা ওই যে একটা কথা আমাদের শহীদুজ্জামান বলেছিলেন যে একজন ভালো ওই যে এমি ব্যারেট যিনি এসছে, এটা ভালো শিক্ষিত মানে অত্যন্ত বিচক্ষণ মনে হয়েছে,
এইগুলো তা ঠিক, বিবেক কিন্তু বুদ্ধির লোক বাইরে কিন্তু গিয়ে প্রোগ্রেসিভ না, ভেরি কনজারভেটিভ। সে এলজিবিটি স্ট্যান্ডে, গর্ভপাতের স্ট্যান্ডে ভেরি কনজারভেটিভ। এগুলো কি ভিন্ন জি। বিষয়। আপনি এগুলো এগুলো নির্বাচনে কিন্তু পাশ আমেরিকা- করার পরে জি, জি। আপনি সিদ্ধান্তগুলো গর্ভপাত কিন্তু আসবেন। একটা issue হয়ে কিন্তু দাঁড়িয়েছে। এখন জি। কিন্তু আমার প্রশ্নটা আসবে, আমি যদি ওই পাশ করবার জন্য একটি অন্যায্য সিদ্ধান্ত দিয়ে নির্বাচনকে প্রভাবিত করি, তাইলে তো আমার নৈতিক মূল্যবোধটা কোথায় গেল? পারপাসটা বুঝতে হবে যে কেন ট্রাম্প এই তড়িঘড়ি করে না, তা বলা তো হচ্ছে যে করবেনই। রাষ্ট্রপতি হওয়ার পরে নিয়োগটা দিলে বড় শুনেন, ন্যায্য হতো। একজন প্রেসিডেন্ট কিন্তু নিয়োগটা আগেই পলিটিশিয়ান দিয়ে দিয়েছেন। ফর এ পাওয়ার, কিন্তু একজন বিচারক নট বিচারক ফর পলিটিশিয়ানস। বিচারকটা হওয়া উচিত ন্যায্য আচরণ করবার জন্য সাধারণভাবে। এখন তিনিও যদি মানে খেলোভাবে ব্যবহৃত জি। হতে থাকেন, সেটি কিন্তু আমার মনে হয় ডক্টর আমেরিকার তৌফিক বিচার আলী ব্যবস্থার জন্য একটু ভালো হবে যোগ না। করতে চাচ্ছেন। আসলে আমরা যে জুডিশিয়াল অ্যাক্টিভিজমের কথা বলছিলাম, যে আমেরিকার বাইরে না আসলে। জি, এই ব্যাপারে বলা হয় এই যে রিপাবলিকানসের নৈতিক চরিত্র যেটা বলা হয়, এবার দেখা গেল যে এটা ট্রাম্প কিন্তু পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এই সেনেটের লিডার যে ম্যাককনেল আছেন, ম্যাককনেল, লিন্ডসি গ্রাহাম, তারা যেভাবে ব্যবহার করেছে তাদের ক্ষমতা, অপব্যবহার করেছে, এটাতে বোঝা যায় যে নৈতিক তাদের যে প্রিন্সিপালস যেটা আগে জি। ছিল, এটা এখন আর এইটাই যদি একটু প্রযোজ্য না। বলেন ডক্টর আলী। বলা হচ্ছে যে রিপাবলিকানের যে কোর ভ্যালুস ছিল, ট্রাম্প সেটাকেও ভেঙে দিয়েছে। কোর ভ্যালুসগুলো কি ছিল আসলে, যদি এটা আপনি ব্যাখ্যা করেন, যে কোথায় সে আঘাত করেছে? আব্রাহাম লিঙ্কনের মতো মানুষের কিন্তু রিপাবলিকানই ছিলেন আসলে। জি, আচ্ছা, কোর ভ্যালুজ এর মধ্যে, রিপাবলিকানস এর মধ্যে আমি আসলে আহ, মানে বাণিজ্যিক, মানে জি। মাই এক্সপেক্টেশন ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেডে রিপাবলিকানসরা সবসময় ফ্রি ট্রেডে বিশ্বাস করতো। তো ট্রাম্প এসে এটা পুরোপুরি উল্টিয়ে দিল। এখন রিপাবলিকানসরা ম্যানেজ ট্রেডে বিশ্বাস করে। আচ্ছা, ডোমেস্টিক্যালি ট্রাম্প এসে দেখালো যে এই ট্রাম্প, ম্যাককনেল, লিন্ডসি গ্রাহাম, এরা দেখালো যে জাজেস এর অ্যাপয়েন্টমেন্ট হ্যাজ টু বি টোটালি অন রিপাবলিকান লাইনস, অন পার্টি লাইনস। এন্ড শুধু সুপ্রিম কোর্ট আমরা দেখছি, কিন্তু নিচের লেভেলে ফেডারেল কোর্টস, কোর্টস অফ এপিল যেগুলো আছে, জি। এইগুলোতে প্রচুর জাজেস তারা রিপাবলিকানরা অ্যাপয়েন্ট করেছে। রিপাবলিকানস অ্যাপয়েন্ট করাতে এখন 200-এর উপরে। হ্যাঁ, এখন অনেক পরিবর্তন আপনি দেখবেন আসছে আমেরিকান কোর্ট সিস্টেমে। কোর্ট সিস্টেম যদি আপনি মনে করেন যে একদম বিচার পাবেন, নির্ভয়ে বিচার পাবেন, এটা এখন আর এটা সেই বিশ্বাস জায়গাটা করা থাকছে না। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে মিস্টার মাহমুদ রেজা চৌধুরী, আপনি বোধহয় এখন শুনতে পাচ্ছেন আমাদেরকে। জেগেছিলেন, আবার একটু ঘুমিয়ে মিস্টার পড়েছেন। মাহমুদ কি আপনি আছেন? হি ইজ দেয়ার, বাট Hello? ওনাকে কেউ একটু জাগিয়ে তোলা উচিত। হি ইজ ফলেন অ্যাসলিপ। আমার নয়, মাহমুদ সাহেবকে পাচ্ছি না। জি, বন্ধ। একটা যদি প্রফেসর আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, যে বিশ্ব নেতৃত্বের জায়গা যদি দেখি, যে গত 10 বছরে একবার নির্বাচিত হয়ে গেলে আর সরতে চায় না। এটা আপনি তুরস্কের ক্ষেত্রে দেখেন, এরদোয়ান সামহাও ম্যানেজ করে, পুতিনের ক্ষেত্রে দেখেন ম্যানেজ করে, আমাদের মোদি সামহাও ভোট আর যাই কিছু ম্যানেজ করে। চীন এমনভাবে সংবিধান চেঞ্জ করে ফেললো যে ওই শিপিংই থাকবে আজীবন। তো এইরকম ট্রেন্ডের মধ্যে কি ট্রাম্প পড়ে গেছে কিনা? একবার হয়ে গেলে আমাকে আর কে ঠেকায়, 8 বছর পার হোক। আমেরিকার বেলায় তো এটা সম্ভব না। ট্রাম্প আমাদের যে হিলারি ক্লিন্টন নিজেই কিন্তু হি ওয়াজ সো পপুলার ইন স্পাইট অফ দ্য পসিবল ইমপিচমেন্ট, যে সে আরেক টার্ম দাঁড়ালে ইজিলি নাকি জিতে যেতে পারতো, কিন্তু সেই রকম সুযোগ ছিল না। সেই তুলনায় ট্রাম্পের তো কোনো পপুলারিটি ওইভাবে নেই। শ্বেতাঙ্গদের বাদ দিলে ট্রাম্প ইজ টোটালি আনএক্সেপ্টেবল। ওয়ার্ল্ড ফোরামে চিন্তা করতে গেলে ট্রাম্প ইজ আ ভিলেন, এবং সে ওয়ার্ল্ড অর্ডারকে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে। নেটো এখন ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে এখন নেটো ডিসইউনাইটেড। ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ট্রাম্পের সম্পর্ক অত্যন্ত দোদুল্যমান। সে নর্থ কোরিয়ান ডিক্টেটরকে সে বন্ধুত্ব অফার করেছে লিবিয়ান নিউক্লিয়ার মডেলের মাধ্যমে। প্যারিসের জলবায়ু চুক্তি থেকে সে বেরিয়ে এসেছে, জলবায়ু থেকে বেরিয়ে ইরানের সঙ্গে চুক্তি থেকে। জি, ট্রাম্পের জি। এই ধরনের অ্যাম্বিশন থাকা, আপনি যাদের সাথে তুলনা করলেন তাদের কিন্তু ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে নিজেদের দেশে, এবং তারা অনেক ইনফ্লুয়েন্সিয়াল ওয়ার্ল্ড পলিটিক্সে। ট্রাম্প ইজ এ পারায়া। সে একটা আউটকাস্ট, এবং সে যতদিন আমেরিকান লিডারশিপে থাকবে, আমেরিকার মাথা নত হয়ে থাকবে ওয়ার্ল্ড অর্ডারে। আমি কিন্তু ব্যক্তিগত মনে করি, আমার সাথে অন্যরা একমত নাও হতে পারেন, কিন্তু এই যে ব্যাপক যে ভোট পড়েছে 10 কোটিরও বেশি, এর পেছনে শুধু কোভিড ছিল না, এর পেছনে একটা রিয়েলি কনসিয়াসনেস ছিল যে আমেরিকা মাস্ট গেট ব্যাক ইটস সোল।
এবং আমার মনে হয় মানে দিনটা একটা যাক, চেঞ্জ, একটা পরিবর্তন তারা চাইছে। তারা এই ট্রাম্পের এবং- হাত এবং- থেকে এবং- আমেরিকাকে বের করে আনবে জি মিস্টার জুনায়েদ। আলটিমেটলি। এবং আমি সে কারণে বলছি যে বাইডেন এটা চিন্তা করে ধরতে পেরে কিন্তু তার নির্বাচনী স্লোগান কি ছিল, বিল্ড দ্য সোল অফ দ্য নেশন, ব্রিং ইট ব্যাক। তো আমি বলছি যে ওই যে আমাদের এই ট্রাম্পের মতো পৃথিবীতে মানে ট্রাম্পের মতো ব্যক্তিত্ব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পেরেছেন কারণ হলো সেই ইলেকটোরাল সিস্টেম, কলেজ সিস্টেমের জন্য। এবং সেটি যদি উঠে যায়, কারণ পৃথিবীতে আপনারা জানেন যে পৃথিবীতে আর কোনো রাষ্ট্রে, কোনো দেশে কিন্তু ইলেকট্রোড কলেজ সিস্টেম নেই। ইভেন আমাদের এই যে 50টি অঙ্গরাজ্য আছে সেখানেও কিন্তু ইলেকট্রিক্যাল কলেজ সিস্টেম নেই, শুধুমাত্র এই জাতীয় পর্যায়ে। এবং সেই জন্যই আমার মনে হয়, আমার ব্যক্তিগত বিশ্বাস যে অদূর ভবিষ্যতে যদি এই ইলেকট্রিক কলেজটা তোলা যায় তাহলে কিন্তু আমরা এইভাবে আলোচনার ক্ষেত্র বা যে না, তবে এখানে একটু যদি interrupt করি, আমাকে যদি 1 মিনিট দেন। নিশ্চয়ই ভাই, আপনার সাথে একমত হতে পারছি না এজন্য যে ফাউন্ডিং ফাদার্সরা যথাযথ কিন্তু চিন্তা করেছে এই ব্যাপারে। তারা কোনোভাবে চায়নি যে কয়েকটা হাতে গোনা অঙ্গরাজ্য, যেমন ধরেন নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, পেনসিলভেনিয়া, ফ্লোরিডা, এরাই সব ডিটারমিন করবে এরকম না। চিরকাল তারা Exactly. প্রেসিডেন্সি ভাগাভাগি করবে। ফাউন্ডিং ফাদার্সরা এটা অত্যন্ত ম্যাচিউরলি চেকস এন্ড চিন্তা ব্যালেন্সেস করেছে। তারা কিন্তু ভেবেছিলেন 200 বছর- বহু হ্যাঁ। আগেই। চেকস অ্যান্ড And ব্যালেন্স, they are ছোট very ছোট right. অঙ্গ। নাইলে দেখেন আরকানসাসের সেই অপরিচিত বিল ক্লিন্টন, কেউ Senior জানতোই না। বসকারী। বিল ক্লিন্টনকে বড় বুশ টিজ করেছে যে মাই ডগ নোজ বেটার ফরেন পলিসি এখন দেন প্রশ্ন ইউ। হচ্ছে, আপনার কাছে আমার প্রশ্ন, হ্যাঁ এটা খুবই ভালো একটি কাজ করেছেন ফাউন্ডিং ফাদার্সরা। ফাদার, কিন্তু এখন এই যে ট্রাম্পের মতো যে যাকে বলে সিস্টেমেটিক একটা, যে সিস্টেমের ভিতর দিয়ে যে একটা কারচুপির ব্যাপার আসছে, এই যে আমরা কথা বলছি যে টেক্সাসে কিংবা ফিলাডেলফিয়া কিংবা ফ্লোরিডাতে হাইকোর্ট পর্যন্ত বা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে, এটা কিন্তু ফাউন্ডিং ফাদাররা চিন্তা করেননি যে এই ইলেকট্রাল কলেজের ভোটটা এভাবে মোল্ড করে 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 পরিবর্তন হয়ে আজকে আমরা ট্রাম্পের পর্যায়ে আসে। সুতরাং এটার উপরে একটা গবেষণার দরকার আছে। এবং আমার মনে হয় যে আমি জি, একটু যদি বলেন, election reform নিয়ে তিনি কথা আমি বলছেন, জি। রিফর্মের যে কথাটা বলেছেন, যেখানে আপনি যে জিনিসটা বলছেন সিস্টেম এরর, যেটা এই সিস্টেম এররের কারণেই কিন্তু একটা নন পলিটিশিয়ান, একজন বিজনেসম্যান কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন, রিপাবলিকানের মতো একটি পার্টির নমিনেশনটা নিয়ে অ্যাচিভ করতে সক্ষম হয়েছেন। এখানে কিন্তু ফিনান্সিয়াল একটা বিষয় সাংঘাতিকভাবে আছে। এটি কিন্তু কিছুটা রিপাবলিকান পলিটিশিয়ানদের মানে রাজনৈতিক দীনতা কি নয়, যে একজন রাজনীতিবিদ তিনি কোনো রকমের পলিটিক্যাল অফিস হোল্ড করেন নাই, কখনো কোনো জায়গায় কোনো পাবলিক অফিস হোল্ড করেন নাই, হঠাৎ করে এসে প্রেসিডেন্ট হয়েছেন, এসছেন, জয় করেছেন। এবং তিনি বুঝতেন যে আমাদের দেশে ওই যে চা বাগান এরিয়াগুলোতে একটা জিনিস আছে, ওই যে একটা সম্প্রদায় আছে যে কুলি সম্প্রদায়, যারা তাদের ভোটগুলোকে ওই হাজুর মাইবাব বলেই কিন্তু ওই যে ম্যানেজাররা ভোটগুলোকে কন্ট্রোল করেন। আমেরিকাতেও কিন্তু আমরা 2016 নির্বাচনে সেই জিনিসটি আমরা দেখলাম যে হুজুর মাইবাব বলে যেরকম আমাদের ওই যে চা বাগানের ভোটগুলোকে একটু নিয়ন্ত্রণ করবার চেষ্টা করা হয়, আমেরিকাতেও কিন্তু হোয়াইট সুপ্রিমেসি দিয়ে কিন্তু আমাদের এই প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু এটি জয় করে ফেলেছেন। এখন এই জয় করার কারণে আমেরিকান যে নিজেদের যে মানে নিজস্ব সত্তা, যেটি এই সত্তাটাকে যেন একটা বন্ধকের মতো নিয়ে যাচ্ছে। এই জায়গাটা থেকে গোটা আমেরিকান, রিপাবলিকান বলেন আর আপনি ডেমোক্রেট বলেন, কেউ কি এটা পছন্দ করবেন যে আমাকে লাঠি করে দিল কোথাও? আমার মনে হয় যে এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখা উচিত যে প্রাইমারি পর্যায়ে যখন আমরা প্রেসিডেন্সিয়াল ইলেকশনের যে প্রাইমারি যে নির্বাচনের যে প্রতিযোগিতা হয়, সেই পর্যায়ে কিন্তু ডেমোক্রেটিক পার্টি বলো, রিপাবলিকান পার্টি বলো, যারা রিয়েল লিডারশিপ পজিশনে আছেন, নেতৃত্বে আছেন, তাদের একটি ভাবনাতে আসা উচিত যে কিভাবে সিস্টেমটাকে আমরা পরিবর্তন বা পরিবর্তন করতে পারি, যাতে এরকমের ক্যান্ডিডেট জাস্ট যে বুলিং করে, মানে একটা এক্সাম্পল আমি দেই। জি। আমার কাছে যেটা মনে হয় যে ইন্ডিয়া আর আমেরিকার ডেমোক্রেসিতে এটাই একটা এসেনশিয়াল ডিফারেন্স। দেখেন, ইন্ডিয়াতে কিন্তু আপনার পপুলার ভোটসের ভিত্তিতে প্রাইম মিনিস্টার ইলেক্টেড হয়। ফলে যা হয়, আপনার মেইন উত্তরপ্রদেশ এবং ব্রাহ্মণ, ক্ষত্রিয়, হায়ার কাস্ট অরিজিন এর মধ্যে সীমিত থাকে। আমেরিকান ইলেকটোরাল কলেজ আছে বলেই কিন্তু আপনি দেখেন যে ব্যাপকভাবে পার্টিসিপেশনের সুযোগ হয়। তা না হলে বারাক ওবামা একটা ব্ল্যাক হয়ে কোনোদিন আমেরিকান প্রেসিডেন্ট হতে মোদিও পারতো কিন্তু না। চা বানাতেন, স্টেশনে চা চলে, আমার সে একটা কিন্তু প্রশ্ন prime minister আছে। হয়েছে, মোদি কিন্তু হয়েছে। He has জি। upheld- যে আমি একটু শহীদুজ্জামানকে অন্য ইস্যুতে যেতে চাই, আমি একটু আন্তর্জাতিক সম্পর্কের জায়গা থেকে আলোচনা করতে চাই যে হংকংরা চাচ্ছে ট্রাম্প পার হোক, জাপান চাচ্ছে পার হোক, এদিকে ভিয়েতনাম চাচ্ছে। তো এদের ইন্টারেস্টের জায়গাগুলো যদি একটু ব্যাখ্যা করেন আপনি আমাদের। অ্যাকচুয়ালি হংকং অনেকটা অটোনমাস এক্সিস্টেন্সের তাড়নায় তারা আশা করে যে যেহেতু ট্রাম্প
চীন বিরোধী একটা অবস্থানে গিয়েছে, ট্রাম্পের মতো একজন লোক চীনে উইগারদের পক্ষেও কথা বলছে, যেটা বিশ্বাস করতে অসুবিধা হয় যে হঠাৎ মুসলিম দরদি ট্রাম্প কিভাবে আবির্ভূত হলো। তো হংকংয়েরও কিন্তু অনেকটা একই পরিস্থিতি। জি। তারপর আপনার আরো অন্য ইন্ডিয়াতে পুজো হয়েছে, ইন্ডিয়াতে বিজেপিরা পুজো করেছে যে ট্রাম্প যেন পার হয়, এই তাদের স্বার্থটা যদি বলেন আপনি। ট্রাম্পের ইন্ডিয়ান পপুলেশন যারা আমেরিকাতে রয়েছে তাদের প্রতিনিধিদের সাথে দেখা করে বলেছে, ট্রাম্প ক্লিয়ারলি বলে দিয়েছে যে আই লাইক হিন্দুত্ব, আই সাপোর্ট হিন্দু ইজম। এই তাহলে বাইডেন যে কমলা হ্যারিসকে নিয়ে কোনো লাভ হলো না আসলে। না, কমলা হ্যারিসের ব্যাপারটা কিন্তু ইন্ডিয়ান অন্যরকম। অরিজিন, জি। কমলা হ্যারিস কিন্তু প্রথমত হার পার্সোনালিটি, দ্য ওয়ে শি হ্যাজ বিন ব্রট আপ, তার মা হাজবেন্ড ছাড়া সিঙ্গেল মাদার হিসাবে যেভাবে তাকে ব্রিং আপ করেছে, কমলা কিন্তু বারবার তার ট্রিবিউট পে করে তার মায়ের কাছে। এটা তার সাইকোলজি। সে বার্কলেতে পড়াশোনা করেছে, আমেরিকান, সে অ্যাটর্নি জেনারেল ছিল। ইটস এ ভেরি ডিফিকাল্ট পোস্ট, সাকসেসফুল। তারপর সিনেটর ছিল ক্যালিফোর্নিয়ার, এবং এমনকি ইস্যুস গুলাতে সে কিন্তু অনেকটা অরুন্ধতী দেবীর মতো অনেকাংশেই মানবাধিকারের পক্ষে কথা বলেন। কাশ্মীর প্রসঙ্গে যেমন অরুন্ধতী রায়ের মতো শি ইজ ভেরি সিম্প্যাথেটিক টুয়ার্ডস দ্য ডিপ্রাইভেশন অফ দ্য কাশ্মীরি পিপল। আরেকটা জিনিস আপনি যে বলছেন ইন্ডিয়ান যে সাপোর্টের কথা আপনি বললেন, এখানে একটা ইকুয়েশন আছে। চায়না যে চাপ পুজো করেছে ধূপ ধুনো দিয়ে, এর কারণটা হচ্ছে তাদের জাতীয়তাবোধটাকে তারা ওখানেও কিন্তু জাতীয়তাবাদের একটা উন্মেষ ঘটেছে। আপনি দেখেছেন মোদি রেজিমে কিন্তু ভারতে একটা জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছে, ভারতীয় জনতা পার্টির আলোকে, যেটি আপনার জাতীয়তাবাদ না, একটা ধর্মীয় সাম্প্রদায়িক একটা মৌলিক একটা বিষয় নিয়ে তারা এগিয়েছে। শুধু তাই নয়, ওখানে ভোট। ডক্টর আলী কিছু যোগ করতে চাইছেন? আমি একটা পয়েন্ট শেষ করে এই জায়গাতে ইন্ডিয়ার যে কথাটা বলছিলেন, যে ওরা সাপোর্ট করছে কারণ চায়না যে প্রেশার তাদের উপরে ক্রিয়েট করেছে, তারা মনে করছে যে আমাদের জন্য একটা শক্তির ক্ষেত্র হয় কিনা, একটা প্যাক্ট করেছে ইন্ডিয়া এবং আমেরিকা। জি ডক্টর আলী, আমেরিকার থেকে আসছেন, আমেরিকাতে এখন এই ইন্ডিয়ান আমেরিকানসরা, ভারতের যারা ইন্ডিয়াতে আছে, তারা কোন দিকে যাবে এটা কিন্তু বলা যাচ্ছে না। এটা মনে হচ্ছে এখানকার লিডারশিপ যেটা আছে, লিডারশিপ কিন্তু গিয়ে বাইডেনের সাথে দেখা করেছেন, বাইডেনের সাথে দেখা করে এখন কথাবার্তা হয়েছে। এখন কোন দিকে তারা সাপোর্ট, কোন দিকে যাবে এটা বোঝা যাচ্ছে না। কিন্তু আসলে এটা ইম্পর্টেন্ট না, বিকজ দে আর ভেরি স্মল মাইনরিটি। আমেরিকার আপনি চিন্তা করে দেখে 68% আর হোয়াইটস এবং 18% are Latinos, and another roughly about 14%, little less than 14% হচ্ছে ব্ল্যাক। এটার মধ্যে এখন এই হিসাবের মধ্যে এই ইন্ডিয়ান কত পার্সেন্টেজ কোন দিকে গেল, এটা কিন্তু আমেরিকান ইলেকশনে একদম রিলেভেন্ট না, ডিটারমিন করে না আসলে। তবে আমি বলবো আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, সেটা হলো যে ইন্ডিয়ান আমেরিকান রিলেটিভ না হলো, তারা কিন্তু অর্থনৈতিক ভাবে কিংবা ফান্ড রেজিং এর রিলেটিভ একটা ম্যাটার হয়ে দাঁড়িয়েছে। আর দ্বিতীয়টা আমি বলবো যে কমলা হ্যারিস ইজ দ্য, যদিও উনি ইন্ডিয়ান অরিজিন, কিন্তু কমলা হ্যারিস ইজ দ্য ফার্স্ট সেনেটরস, ফার্স্ট লিডারশিপ পজিশনে আছেন যিনি মুসলিম ব্যানের মানে বিপক্ষে, যখন ট্রাম্প এসেছিলেন, শি ইজ দ্য ফার্স্ট সেনেটর হু স্পোক এগেইনস্ট মুসলিম ব্যান। তো সেই হিসাবে আমি বলবো যে এই বাইডেন ক্যাম্পে তার সংযোজনটা ইতিবাচক হিসাবে দেখা উচিত, নট অ্যাজ ইন্ডিয়ান বাট অ্যাজ এ মানবিক দিকে ফেয়ার। আমরা বলছি যে এটা আমাদের কনসার্নটা হচ্ছে যে তিনি কোনো ভোট কাউন্ট নিতে পারবেন কিনা বাইডেনের পক্ষে। মানবিক ইস্যুতে she has taken a very leading role, but at the same time টাকা পয়সার ব্যাপারে যেটা আপনি বললেন, এবার ইলেকশন কিন্তু দেখা যাচ্ছে more than $14 billion have been spent already. This is the most expensive elections in American history. এখন $14 billion এর মধ্যে ইন্ডিয়ানদের কিন্তু কন্ট্রিবিউশন সিগনিফিকেন্ট ছিল না। এখন এটাতেই মনে হচ্ছে যে হয়তো ইন্ডিয়ানসের ব্যাপারে। জি ডক্টর আলী, যদি বলেন কেন এত ব্যয়বহুল হলো এই ইলেকশন, কেন এক্সপেন্সিভ হলো, খরচের খাতগুলো কেন বাড়লো এবার, কেন? এবার হচ্ছে কি লোকজনের ইন্টারেস্ট অনেক বেশি অতীতের তুলনায়, এটা হচ্ছে আসল কথা। ইন্টারেস্ট কেন হচ্ছে? ইন্টারেস্ট, প্রথম কথা হচ্ছে এই এমপ্লয়মেন্ট, অনেক চাকরি হারিয়েছে, তারা ভবিষ্যতে কি হবে জানে না।
এবং এট দ্য সেম টাইম করোনা ভাইরাসের ইমপ্লিকেশনটা কিন্তু খুব সিরিয়াস। এখন মোর দ্যান 230,000 পিপল হ্যাভ ডাইড। জাস্ট চিন্তা করেন কতগুলো ফ্যামিলি এফেক্টেড, এবং তারা ভবিষ্যৎ নিয়ে কি হবে, ভ্যাকসিন কখন আসবে, তারপর একই সাথে তারা কখন ভ্যাকসিন দিয়ে প্রোটেকশন পাবে, তাদের চাকরি কখন ফেরত আসবে, এগুলো ইস্যু কিন্তু তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং দে হ্যাভ কন্ট্রিবিউটেড ইমেন্সলি। আর দেখা যায় যে স্মল কন্ট্রিবিউটার্স সবচেয়ে বেশি, কিন্তু সেটাই আমি অবাক হয়েছি যে স্মল কন্ট্রিবিউটার্স এত বেশি কেন দিয়েছে। আরেকটি ব্যাপার আছে, আরেকটি ব্যাপার আছে, এই যে খরচ বেড়ে যাওয়ার কারণ হলো যে যেহেতু কোভিড-19 এ সবাই এখন ঘরবন্দি বলা যায়, পার্সোনালি, তার ফলে মিডিয়ার এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ টু তো একটা যদি বলেন যে টেলিভিশনের বাইরে সোশ্যাল মিডিয়ার ব্যবহার কেমন হয়েছে, সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইনটা কেমন ছিল? ভারতের ক্ষেত্রে কিন্তু আমরা ট্রিমেন্ডাস দেখেছি, মোদি একটা ওভারঅল মেজরিটির একটা অন্যতম বড় কারণ বলা হয় যে সোশ্যাল মিডিয়াকে খুব খুব ট্যাক্টফুলি সে ব্যবহার করতে পেরেছিল। তো আমেরিকাতে সোশ্যাল মিডিয়ার ব্যবহার, ফেসবুক, টুইটার কিভাবে ব্যবহৃত হচ্ছে, কিংবা হোয়াটসঅ্যাপ, এইসব যদি বলেন একটু। সোশ্যাল মিডিয়া খুব ব্যবহার হয়েছে, কিন্তু এত বেশি ইফেক্টিভ হয় নাই। আমি যা অন্য টিভি মিডিয়াতে বোঝা যাচ্ছে এইবার এত বেশি ইফেক্টিভ হয় নাই। কিন্তু সোশ্যাল মিডিয়া দিয়ে আসলে চিন্তা, সবাই ভয় পাচ্ছে যে ঠিক ইলেকশনের পরপরই কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচুর ফরেন ইন্টারফিয়ারেন্স হতে পারে, এটাই হচ্ছে সবাই ভয় পাচ্ছে। এখন এটা কোন দিকে যাবে এখনো ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর এই ধরেন সব, ইভেন বস্টন শহরে যেটা পুরোপুরি ডেমোক্রেটিক, বস্টন শহরের দোকানপাট এগুলো কিন্তু ডাউনটাউন বস্টনে দোকানপাট কিন্তু ব্যারিকেড করে রেখেছে, তারা বন্ধ করে রেখেছে, সব কাজ বন্ধ করে রেখেছে। অনেক জায়গায় আমেরিকার অনেক জায়গায় কিন্তু দেখবেন হোয়াইট হাউসের কথা বলা হয়েছে। এখন হোয়াইট হাউস যদি প্রোটেকশন নিতে হয়, হোয়াইট হাউসের কোনোদিন কোনো ইলেকশনে এটা করা হয় নাই। হোয়াইট হাউসে যদি প্রোটেকশন নিতে হয়, আপনি চিন্তা করে দেখেন এদের কি অবস্থা, বাকি আমেরিকার কি অবস্থা। এবং ব্যবসায়ীরা, বিশেষ করে বড় বড় বিজনেস হাউসগুলো বোর্ড দিয়ে কিন্তু তাদের সব মেইন এন্ট্রেন্সগুলোকে ব্লক করেছে। আপনারা মিডিয়াতে দেখেছেন, এবং এটির একমাত্র কারণ প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট, ইনকাম্বেন্ট প্রেসিডেন্ট, সিটিং প্রেসিডেন্ট নিজে বলছেন যে এই রকমের একটা ঝুঁকি আছে। তখন এটি যখন তিনি বলেন তখন তো বিপদ আরো বেড়ে যায়। প্রেসিডেন্ট যদি নিজে বলেন যে আমি ফিয়ার করছি যে এরকম একটা সমস্যা হতে পারে, এই কারণে। আর দ্বিতীয় কথা হচ্ছে তার সমর্থকদেরকে যে সতর্ক থাকবার কথা বলেছেন, যেটি ওই যে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার একটা কথা যেভাবে আমাদের দেশের মতো করে হয়, এই সংস্কৃতিগুলো যদি আমেরিকানরা গ্রহণ করে থাকেন তাহলে কিন্তু আমেরিকা আর আমেরিকা থাকবে না, আমেরিকা কিন্তু সাধারণ দেশের মতো হয়ে যাবে। আমরা কিন্তু 9/11-এ দেখেছিলাম যে জর্জ বুশ ফিয়ার ফ্যাক্টরটা, ভয়ভীতির ফ্যাক্টরটা উনি ব্যবহার করেছিলেন সফলভাবে, এবং সেই একইভাবে অন্য উপায়ে ট্রাম্প আবার এই যে ফিয়ার ফ্যাক্টরটা এখানে ব্যবহার করতে চাচ্ছেন। তার প্রথমবার করেছেন ইমিগ্রেশন নিয়ে, প্রথমবার করেছেন তিনি ধর্ম নিয়ে, বর্ণ নিয়ে, জাতি নিয়ে, এবার করছেন তিনি সেই একইভাবে সেই ফেয়ার ফ্যাক্টরটা ফিরিয়ে নিয়ে আসছেন যে না, তোমাদের অস্তিত্বের জন্য, টু কিপ দ্য আমেরিকা গ্রেট এগেইন, তোমাদেরকে এই গ্রেটনেসের মধ্যে আপনি বিশ্বব্যাপী কি স্লোগান হয়েছে আপনার আজকে আমেরিকা সম্পর্কে বিশ্ব মিডিয়াতে কি আসছে? শঙ্কা এবং উৎকণ্ঠার মধ্যে আমেরিকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এটি কি আমেরিকার জন্য ভালো হচ্ছে? আমি বলবো আমেরিকানদের জন্য। আমরা কিন্তু আমেরিকাকে অশ্রদ্ধা করছি না, আমরা চাই আমেরিকারও একটা জায়গাতে অবস্থান থাকুক, না হলে ওয়ার্ল্ড অর্ডার যেটি আমাদের শহীদ ভাই বলছিলেন, এগুলোর কিছু কোথাও না কোথাও একটা গার্জিয়ানশিপ থাকা ভালো আছে, মানে একটা মেজারমেন্টে। কিন্তু এই আজকে যে ওয়ার্ল্ড মিডিয়াতে যে আপনার সম্পর্কে যে মানুষের ধারণা হচ্ছে যে নির্বাচন নিয়ে, অর্থাৎ আপনি তৃতীয় বিশ্বের দেশগুলোর মতো উন্নত দেশের ক্যারেক্টার, আপনি যদি আমাদের ইন্টারেস্টটা বলেন, বাংলাদেশের স্বার্থটা কি, বাংলাদেশের ইন্টারেস্টটা কি, কোনটা আমেরিকাতে এই ট্রাম্প পার হলে কিংবা বাইডেন পার হলে কিভাবে অভিবাসী বিষয়গুলোকে আমরা আমাদের কিছুটা ইতিবাচক হবে আমাদের জন্য বাইডেন পাস করলে। জলবায়ুতে বাংলাদেশ যেভাবে ব্যাপকভাবে আক্রান্ত, বাইডেন পাস হলে জলবায়ুতে সেখানে ভূমিকা অনেকে বলছে যে ট্রাম্পের কারণে চীনের সঙ্গে যে একটা বাণিজ্য যুদ্ধ হয়েছে, বাংলাদেশ তার সুবিধা নিয়েছে। চীন কিন্তু অনেকখানি আমাদের দিচ্ছিল এই আমাদেরকে দলে ঘেরানোর জন্য। চীন এবং ভারতের যে সুবিধা পাওয়া সম্ভব কিনা, আমি চীন এবং ভারতের যে টাসেল আছে বাণিজ্যিক কারণে বাংলাদেশ একটা অ্যাডভান্টেজে আছে, ইভেন আমেরিকাও। এই তিনটি গুরুত্বপূর্ণ দেশ কিন্তু বাংলাদেশকে কাউন্ট করে জিওপলিটিক্যাল
প্রেজেন্সের কারণে, আমাদের অবস্থানের কারণে। তবে- এখানে একটু মডারেট দেশ হিসেবে আমাদের একটা আরেকটা কি ভূমিকা বলবেন, আছে। অনেকে বলে যে প্রফেসর ইউনুসের সঙ্গে যারা ডেমোক্রেটিক তাদের সম্পর্কটা ভালো, কাজে বাইডেন আসলে ইউনুস আবার গ্রামীণ ব্যাংক ট্যাঙ্ক নিয়ে অন্য ধরনের রাজনীতি শুরু হবে কিনা এরকম আশঙ্কাও কিন্তু অনেকে করছে। এটা মেজর কোনো কনসার্ন না, জি। আরো ব্রডার বাংলাদেশের জন্য যদি ভাবি আমরা। বাংলাদেশের জন্য আরো ব্রডার কনসার্ন হচ্ছে যে দেখেন ট্রাম্প এত বেশি ইন্ডিয়ার সাথে টাইড আপ, যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করেছে। ইলেকশনের মাত্র 7 দিন আগে ডিফেন্স সেক্রেটারি অফ স্টেট ইলেকশনে এসে ইন্ডিয়াতে এসে যে চুক্তি করেছে টু প্রোভাইড বেসিক ইনফরমেশন, চায়নাকে সামনে রেখেই করা হয়েছে। ইন্দো প্যাসিফিককে এটা- ধরবে, স্যাটেলাইট ব্যবহার করতে পারবে। হ্যাঁ। এটা ইন্ডিয়ান, যেটা তৌফিক ভাই বলল যে ইন্ডিয়ান অরিজিন এক্সপ্যাট্রিয়েটসরা কিন্তু এখন স্টেট ডিপার্টমেন্টে বেশ ভালো ডিসিশন মেকিং পজিশনে চলে বাট আসছে। ওই ইকোনমি লাইনে কিন্তু ইন্ডিয়ানসরা বেশ আগে আছে ওখানে। আগে আছে। আচ্ছা, তাছাড়া এই ট্রাম্প যে ইন্ডিয়ার সাথে যে ধরনের এখন পার্টনারশিপ ডেভেলপ করেছে, ট্রাম্প যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু পুরা রিজনে, সাউথ এশিয়ান রিজনে একটা হিন্দুত্ববাদী ফিলোসফি আরো বেশি থ্রাইভ করবে, এবং সেটা আমাদের ভেবে দেখতে হবে বাংলাদেশের জন্য আমি একটা জিনিস ভালো হতে পারে। আমি একটা জিনিস অ্যাড করতে চাই, জি। যে বাংলাদেশের জনগণের জন্য যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং অভিবাসী যারা বাংলাদেশে এদেশে আছেন তাদের হলো, ট্রাম্প যখন যদি পুনর্নির্বাচিত হন তবে তিনি তার এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে 1 বছরের জন্য এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে ওই যে পারিবারিক ভিত্তিতে যে ইমিগ্রেশন প্রসেসটা আছে তিনি Spousal সেটা visa গুলো আছে। পরিবর্তন করে মেধাভিত্তিক করে দিতে পারেন, যার ফলে ইমিডিয়েটলি যাদের সন্ততি কিংবা স্ত্রী পুত্র যারা বাংলাদেশে আছেন গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করছেন তাদেরটা এক অনিশ্চিত পর্যায়ে চলে যেতে পারে, এবং ফ্যামিলি ইমিগ্রেশনটা বন্ধ হয়ে যেতে পারে যদি ট্রাম্প আবার আসেন, এবং যদি সিনেট ওদের পক্ষে থাকে বা কংগ্রেসও থাকে। সুতরাং এই দিক থেকে চিন্তা করলে আমার মনে হয় যে আপনি বলছেন না বাইডেন আসলে বাংলাদেশের সরকারের জন্য পরিপন্থী হবে, আমার মনে হয় যে বাইডেন আসলে বরং উপকারী হবে, অ্যাটলিস্ট রেমিটেন্স এবং এই ইমিগ্রেশন ইস্যু নিয়ে। মিস্টার মাহমুদ রেজা চৌধুরী অনেকক্ষণ পরে যুক্ত হয়েছেন, আপনি যদি একটু বলেন। মিস্টার মাহমুদ রেজা। আমি বলতেছি যে জি জি ধন্যবাদ ফেরদৌস। আমি বলছি যে ট্রাম্প যদি আসেন কিংবা না আসেন, এটা স্পেকুলেশন, আই এম নট শিওর অ্যাবাউট ইট। মনে হচ্ছে যে আমেরিকা থেকে এর আগে কখনো ব্যক্তিইজম নামে কোনো কিছু ছিল না, যেমন মাওইজম, লেনিনিজম, Yes. গান্ধীইজম। ট্রাম্পিজম। এইটা কিন্তু গ্রো হওয়ার একটা অপরচুনিটি আছে ট্রাম্পিজম। কারণ কোনোভাবেই মনে হচ্ছে না যে ট্রাম্প হেরে গেলেও সে এই রাস্তা ছেড়ে দিবে, কিংবা তার যে সমর্থকরা আছে, উগ্র সমর্থকরা আছে, তারাও এটাকে একেবারে ভুলে যাবে সহজে। তারা চেষ্টা করবে আমেরিকাতে আরেকটা ইজম তৈরি করতে, ট্রাম্প ইজম, যেটা শ্বেতাঙ্গ আধিপত্যবাদ যেটাকে আমরা জাতীয়তাবাদ। বলি। জি। হ্যাঁ, শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ। কারণ প্রতি দেশে দেখা গেছে কিন্তু জাতীয়তাবাদ ইস্যুটা কিন্তু খুব বেশি খায় মানুষ, সাধারণ মানুষরা। অর্থাৎ আমেরিকা তো এবারেই প্রথম শ্বেতাঙ্গবাদের উচ্চারণটা এত বেশি হাই ভলিউমে আছে, এবং পাশাপাশি এখন জানেন যে পুরো বিশ্বটাই মুসলিম বা ইসলামিস্ট যারা আছে তাদের বিরুদ্ধে তাদের একটা ভিন্ন শিবির আছে, সেখানে সেই শিবিরটা আরো জোরদার হবে। এবং আরেকটা জিনিস হতে পারে, যেটা আরেকটা স্পেকুলেশন আমি মনে করি, এখন ডেমোক্রেট পার্টি, রিপাবলিকান পার্টি, গ্রিন পার্টি, এর সাথে আরেকটা পার্টি যুক্ত হয়ে যেতে পারে, ট্রাম্প পার্টি। তো এই স্পেকুলেশন গুলো কিন্তু মনে হচ্ছে যে এবার নির্বাচনে যদি ট্রাম্প হেরে যান কিংবা জিতে যান, উভয় ক্ষেত্রে উনি কাজ করার জন্য এইসব দিকে উনি নজর দেওয়ার জন্য চেষ্টা করবেন। আরেকটা হতে পারে যে উনি চেষ্টা করতে পারেন, যেহেতু সুপ্রিম কোর্টকে উনি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন, এবং কিছুটা এখনো 6-3 অলমোস্ট কনজারভেটিভ ভার্সেস তার পক্ষে আছে। লিবারাল। তো এই জায়গাটাতে যেটা চেষ্টা করতে, প্রেসিডেন্টকে ইমপিচ করা, এই ধারাটাকে হয়তো উনি চেষ্টা করতে পারেন যাতে করে এলিমিনেট করা যায়। আই এম নট শিওর, হি মে ট্রাই। কারণ যদি মনে করা হয় যে এইবার নির্বাচনের পর সিনেট এবং হাউস দুটোই ডেমোক্রেটরা পাবে, তাহলে ডেমোক্রেটরা চেষ্টা করবে প্রেসিডেন্টকে আবার ইমপিচ করার জন্য। তো সেই দিক থেকে হয়তো বা চেষ্টা করতে পারে এই ধারাটাকে বদল করা যায় কিনা, কিন্তু কতটা সফল হবে জানাই না। তবে সব মিলে যারা আজকের বিজ্ঞ আলোচকরা এবং বিশেষজ্ঞরা বিশ্লেষণ করেছেন, তার সাথে কোনো দ্বিমত করার কোনো জায়গা নেই। দিস আর দ্য স্পেকুলেশনস দ্যাট হোল ওয়ার্ল্ড ইজ ওয়ারিড অ্যাবাউট। এই বিষয়ে আমি জাস্ট অ্যাড সামথিং টু ইট। দেখেন, রিপাবলিকান পার্টির মধ্যে জানা গিয়েছে একটা সিগনিফিকেন্ট সেকশন কিন্তু ট্রাম্পের
রিপাবলিকান পার্টিকে এই ধারায় নিয়ে যাওয়াটাকে একেবারেই পছন্দ করে না। Yes, তাদের কাছে আইকন হচ্ছে রোনাল্ড রেগান। রেগানের পজিটিভ ইন্টারন্যাশনালিজম ছিল, আমেরিকা পাওয়ারফুল, আমেরিকা পজিটিভ লিডারশিপ, মিলিটারি পাওয়ার, এই যে অ্যাপ্রোচটা ছিল রিপাবলিকান পার্টির, সেখান থেকে ট্রাম্প যেভাবে আমেরিকাকে ফোর্ট্রেস আমেরিকান মেন্টালিটি তৈরি করেছে, মানে আমরা নেটোর ব্যাপারে পয়সা না দিলে তুমি নেটোর সদস্য হিসাবে আমি তোমাকে প্রোটেকশন দিব না, জাপানকে বলে আরও টাকা দিতে হবে, কোরিয়ার ব্যাপারে সে নর্থ কোরিয়ার সাথে একটা অস্বাভাবিক সম্পর্ক Friendship করতে যে করতে, নর্থ কোরিয়ান ডিক্টেটরকে লেজিটিমেসি দিয়ে বসেছে। কিংবা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে করোনার সময় বলে যে টাকা পয়সা বন্ধ টাকা করে পয়সা দিচ্ছে। বন্ধ। আর সবচেয়ে খারাপ হচ্ছে এখন মধ্যপ্রাচ্যে, প্রশ্ন হচ্ছে, দেখেন এখন প্রশ্নটা, আমার প্রশ্নটা মধ্যপ্রাচ্যে ইরানকে আইসোলেট করে দিয়ে সে সম্পূর্ণভাবে আমেরিকানদের সাথে ইউরোপের একটা ডিস্টেন্স শুধু তৈরি করেনি, তার সান ইন ল ক্রুশনার তাকে সিনিয়র ফরেন পলিসি অ্যাডভাইজার হিসেবে দাঁড় করিয়ে তিনি যেসব কাণ্ড করছেন, এই যে প্যালেস্টাইন স্টেট, সেটার সেই আইডিয়াটাকে যে প্রফেসর, শেষ করে এইটা অনেকে দিচ্ছেন। মনে করছেন যে ট্রাম্প আবার পার হলে বাংলাদেশকে বাধ্য করতে পারে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য, সেটাও সেটাও সম্ভব। কতটা আশঙ্কা রয়েছে? সেই আশঙ্কাটা না, আমি clearly একটা রয়েছে। পয়েন্ট যিনি বলেছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যদি হেরে যান তাহলে তিনি কিন্তু আবার ওই তার ইজম কেন্দ্রিক একটি রাজনৈতিক দর্শনকে আরো প্রমোট করার জন্য যাবেন কিনা। আমি কিন্তু এই জায়গাটাতে একটু ওনার সাথে ডিফার করছি। প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু একজন বিজনেসম্যান প্রেসিডেন্ট, এবং উনি প্রেসিডেন্সি ছেড়ে দিলেও কিন্তু তিনি বিজনেসম্যানই, এবং উনি প্রেসিডেন্সিটাকেও বলা হয়ে থাকে বিশ্বব্যাপী, তিনি নিজে ব্যবসা না করলেও তার বিজনেসকে প্রমোট করছেন প্রেসিডেন্সি দিয়ে, এটা কিন্তু বলা হয়, অর্থাৎ তিনি তার ইকোনমিটা ভালো বোঝেন। এই যে এইসব ইজম প্রমোট করতে গিয়ে, যে প্রেসিডেন্সি করতে গিয়ে যে বিজনেসের যে ক্ষতি হবে, এটা কিন্তু উনি বুঝেন। যদি প্রেসিডেন্ট যদি হারেন, আমি মনে করি না যে রিপাবলিকানরা আর তাকে কোনোভাবে প্রমোট করবেন, কিন্তু তখন আমাদেরকে ভাবতে হবে, রিপাবলিকানরা তাদের আমাদেরকে- পলিটিক্সের মধ্যে ফিরে আসবেন আমি I মনে think করি। আমাদেরকে পর্যালোচনা করতে হবে, সেটা হলো যে আমরা কিভাবে এখানে এসে পৌঁছলাম। এই যে ট্রাম্পিজম এর কথা যে মাহমুদ রেজা চৌধুরী বলছি, কেন আমরা এই যুক্তরাষ্ট্রে কি কারণে আমরা আমাদের এই মেন্টালিটি বা যে মাইনরিটি বলুন আর সংখ্যালঘু সংখ্যাগুরু বলুন, কেন আমরা এই পর্যায়ে এসে পৌঁছলাম, সেটা একটা পর্যালোচনা করার একটা সময় এসেছে। এবং সেই পর্যালোচনার মাধ্যমে আমার মনে হয় রাজনীতিতে একটা সমীকরণ কিংবা একটা শুদ্ধকরণ একটা ব্যাপার আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, অ্যাজ এন আমেরিকান, অ্যাজ এ প্যাট্রিয়ট এন্ড অ্যাজ এ মেইন, মানে পৃথিবীর একটা দি বেস্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড বলা হয় যুক্তরাষ্ট্রকে। আমাদেরকে নেতৃত্ব দিতে হলে সেগুলো আমাদের বিশ্লেষণ করতে হবে এবং একটা কনক্লুশনে আসতেই হবে। তবে তবে আমি আমি একটু একটা যোগ সিঙ্গেল করি। জি, সেন্টেন্স, মিস্টার মাহমুদ চৌধুরী, আমি হ্যাঁ। একটা সিঙ্গেল সেন্টেন্স কনক্লুশন হচ্ছে, এই যে 10 কোটি মানুষ প্রায় যে ভোট দিয়েছে, ইট ওয়াজ এ রিজেকশন অফ ট্রাম্পিজম। জি, মিস্টার মাহমুদ কিন্তু চৌধুরী। আপনি ফ্লোরিডার দিকে, আমি বলি আপনি ফ্লোরিডা দিকে তাকিয়ে দেখুন কিভাবে বলুন রিজেকশন। এখানে ফ্লোরিডাতে ধারণা করা হয়েছিল যে ডেমোক্রেটিক পার্টির ভোটাররা প্রায় 3 লাখ ভোটে এগিয়ে থাকবেন। আজকের রাতে প্রজেকশন করা হচ্ছে যে সেখানে 3 লাখ হবে না, মাত্র 75,000। তার মানে কি যে রিজেকশন? আমার মনে হয় না রিজেকশন, আমার মনে হয় যে এটা একটা ওই যে যারা নিরপেক্ষ ভোটাররা আছেন তারাই ডিসিশন নেবেন আপনার জি। কে হবে। ফ্লোরিডা ইউনিক, ফ্লোরিডাকে জেনারেলাইজ করা ভুল হবে। না, তাছাড়া আরেকটা জিনিস আছে আমার মনে জানেন, হয়। এই যে ফ্লোরিডার কথা যদি বলেন, ওখানে কিন্তু লোকালাইজেশনের একটা ইস্যুজ আছে, খুব কারণ বেশি। লোকাল যে লিডারশিপস গুলো আছেন এটার সাথে যদি সেন্ট্রাল লিডারশিপের একটা ভালো টাই হয়ে থাকে, তারাও কিন্তু কিছুটা প্রমোট করবার চেষ্টা করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনার পক্ষে থাকলে আপনি ধরে নিতে পারেন যে এমপি ইলেকশনের সময় তিনি আপনাকে একটা সাপোর্ট করবেন। মিস্টার ফ্লোরিডার মাহমুদ রেজা ঘটনা কিন্তু চৌধুরীকে যোগ সেরকম করতে কিছু একটা চেয়েছেন। ব্যাপার আছে। আমরা শেষ পর্যায়ে আমি অনুষ্ঠানে। আমি ঠিক আছে, জি, আমি যেটা আরেক- বলতে চাচ্ছি, জি, বলুন। ট্রাম্পিজম সম্পর্কে যেটা আমি যুক্ত করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে ট্রাম্প নিজে ব্যবসায়ী হয়ে ব্যবসা স্বার্থকে বেশি দেখবেন, প্রেসিডেন্সি ওই ইজমটাকে উনি অতটা প্রায়োরিটি দিবেন না। ইট মে বি রাইট, ইউ আর মে বি রাইট স্যার, কিন্তু কথা হচ্ছে যে ট্রাম্প করার দরকার নেই। ট্রাম্পের যে সমস্ত উগ্র সমর্থকরা আছে, Maybe. যে সমস্ত তার পেছনে সেটা দাঁড়িয়ে আছে, তারাই এটা তৈরি করবে। ইজম অনেক নট নেসেসারিলি সবসময় ওই ট্রাম্পকে নিজেকেই করতে হবে, exactly. জি। মাওইজমটা কিন্তু মাও আমি খুব বিনয়ের সাথে একটা পয়েন্ট আমি একটু অ্যাড করতে চাই আপনার এই কথাটার মধ্যে। ট্রাম্পের ক্ষেত্রে এই ধরনের একটা জিনিস হবার এই রকমের একটা ইজম প্রমোট করতে হলে আমেরিকার মতো একটা বড় দেশে যে আর্থিক যোগান পিছন থেকে প্রয়োজন, সেটি কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট থাকার পরেও কিন্তু বাইডেন থেকে বেশি প্রমোট করতে পারেননি ফাইন্যান্স। এতে বোঝা যায় যে That is মানুষ true. এখন আর হিসাবের বাইরে টাকা দেবে না। না, দ্যাট ইজ ট্রু। ইজমকে তৈরি করতে গেলে কিন্তু টাকা কোন সময় লাগবে। কোন ক্ষেত্রে দেখবেন ইজম কিন্তু এটা আরেকটা ব্লক, টাকা দিয়ে ইজম তৈরি করে অনেক সময় দেখা যাবে যারা খুব বেশি রকম যেমন ধরো আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদ, এটা কিন্তু করতে টাকা লাগে নাই,
এটা হলো আপনার ন্যাশনালিস্ট ফিলিংস এর উপর, উগ্র ন্যাশনালিটি, জি। যার মানে কোথাও হিটলারিজম বা ইগনাইট করতে হিটলারের পারলেন, যেরকম হিটলার নাজিজম, যার সময় টাকা লাগে না, একটা ইগনাইট করতে পারলে ইডিওলজি অনেক সময় মাথাচাড়া দিয়ে তো ওঠে। যেটা এক্স্যাক্টলি জঙ্গিবাদের ক্ষেত্রে দেখেছি গ্লোবালি যেটা হয়। যে তৌফিক আলাই শেষ পর্যায়ে যা লাস্ট 1 মিনিট, ডক্টর আলী আপনি যদি বলেন লাস্ট 1 মিনিটে আগামীকাল আমরা যা সব মিলে কি দেখতে পাবো মনে হয়? একটা প্র্যাকটিক্যাল ইস্যু আমি একটু বলে নেই নিশ্চয়ই। যে আমেরিকাতে এই মেইল ইন আর আর্লি ভোটার্স এ 47% অফ দ্য ভোটিং পপুলেশন হ্যাভ অলরেডি ভোটেড, এবং অনেক স্টেটে এখানে দেখা যায় যে এখানে ইউ ক্যান বি রেজিস্টার্ড অ্যাজ এ ডেমোক্র্যাট, ইউ ক্যান বি রেজিস্টার্ড অ্যাজ এ রিপাবলিকান। তো এটার মধ্যে যারা ভোট দিয়েছে এটার মধ্যে বেশিরভাগ ডেমোক্র্যাটসরা ভোট দিয়েছে, অ্যাটলিস্ট 70% ভোট দিয়েছে ডেমোক্র্যাটসরা। তো এখন আজকে ইলেকশনসে কত ভোট পড়বে সেটার উপর নির্ভর করে ভবিষ্যৎটা কোন দিকে যাবে, এবং এটা আমরা আজকে কয়েকটা স্টেট জানবো, ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনাতে আজকের ব্যাপারটা জানবো, হয়তো পেনসিলভেনিয়াটাও জানা যাবে, কিন্তু অন্যান্য বেশিরভাগ ক্ষেত্রে অ্যারিজোনাটা জানা যাবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কালকের আগে, আগামীকালের আগে ব্যাপারটা আসলে কি হয়েছে জানবো না। প্রফেসর শাহিদুজ্জামান শেষ 2 মিনিট যদি একটু বলেন। এটাকেই আমার মনে হয় ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কেননা আর্লি স্টেটসগুলা এই যে ফ্লোরিডা আর তার সাথে অ্যারিজোনাও বোধহয় রয়েছে, নর্থ ক্যারোলাইনা, ফ্লোরিডা, অ্যারিজোনা, এই তিনটাই বোধহয় সকাল 7টা, আমাদের সকাল 7টা-8টার মধ্যে মোরাললেস জানা যাবে। বাট এটাকে আমরা জেনারেলাইজ করলে, আমি তৌফিক ভাইয়ের সাথে একদম একমত যে আই উডন্ট জেনারেলাইজ ইট। আমি আশা করব এই অন্যান্য স্টেটগুলা, স্পেশালি আপনার এই যে 3টা স্টেট, মিশিগান আর পেনসিলভেনিয়া আর উইসকনসিন, পাশাপাশি আয়াওয়া, তারপর ওহাইও, মিনিসোটা, এগুলো কিন্তু দের আর স্ট্রং পসিবিলিটিজ আমার ধারণা। আই মে বি টু অপটিমিস্টিক, কিন্তু জো বাইডেনের পক্ষে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে, এবং সেই দিকেই আমি তাকিয়ে আছি। জি, আমাদের মনে হয় যে আমরা নির্বাচনের এই শেষ সময়ে যেটা আমেরিকানদের কাছ থেকে প্রত্যাশা করব, প্রতিষ্ঠান, ব্যক্তি, সেটি হচ্ছে যে আমেরিকান নৈতিক দৃষ্টিভঙ্গি যেন নির্বাচনটাকে কেন্দ্র করে হয়, এবং যেন কোনোভাবেই আমাদের কোনো প্রবাসী বাংলাদেশি এই যে এনার্কির একটা প্রবণতা থাকতেই পারে, উস্কানিটা আমরা দেখছি আছে, এই উস্কানিতে যেন আমাদের বাংলাদেশি কেউ কোনোভাবে জড়িয়ে না পড়েন। আমরা জানি এবার দুই পক্ষেই কিন্তু বাংলাদেশি প্রবাসীরা কিন্তু, প্রবাসী আমেরিকান যারা আছেন তারা কিন্তু যুক্ত আছেন, এবং তারা অনেকেই কিন্তু বিভিন্ন রকমের মিছিল, মিটিং, ফান্ড রেজিংয়ে জড়িত আছেন। আমাদের একটা প্রত্যাশা থাকবে আমাদের কোনো বাংলাদেশি আমেরিকান যেন কোনো রকমের এনার্কির মধ্যে জড়িত না হন, তাহলে আমাদের মূলধারার রাজনীতির অংশগ্রহণটাই মূলত প্রথমেই বৃথা যাবে। এমনিতেই ছোট আমি 10 সেকেন্ডে আমি 10 সেকেন্ড একটা, নিশ্চয়ই না, আপনি বলুন 2 মিনিট বলুন আপনি। জি, আমি যুক্ত প্রথমত কে বলবে? আমি জি মিস্টার মাহমুদ আপনি বলেন। জি, আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে যে এবার ইলেকশনে, মানে গত 4 বছরে ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে এসে আমেরিকা থেকে প্রফেশনালিজমের জিনিসটাকে উঠিয়ে দিয়েছে। উনি এখন মাস্তানি অনেকটা বলতেই হয়, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, উনি সেই স্টাইলেই দেশটা চালান। এক্সিকিউটিভ ব্রাঞ্চ, লেজিসলেটিভ ব্রাঞ্চ এন্ড জুডিশিয়ারি ব্রাঞ্চকে উনি ওনার একক ক্ষমতায় চালাতে চাচ্ছেন। এবং আপনারা হয়তো অনেকে দেখেছেন যে রিপাবলিকান দলের নমিনেশন নেবার আগে হোয়াইট হাউসে ইভাঙ্কা ট্রাম্প একটা কথা বলেছে যে হোয়াইট হাউসকে চেঞ্জ করতে পারে, ডোনাল্ড ট্রাম্পকে চেঞ্জ করতে পারেনি হোয়াইট হাউস, হোয়াইট হাউসকে চেঞ্জ করেছে ডোনাল্ড ট্রাম্প। তার মানে ওখানে একটা ব্যক্তিজম কতটা বেশি মানে কাজ করছে সেটা বোঝা যায়। অতএব আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, যে ট্রাম্প যদি আসেন তাও আমেরিকার যে রাজনীতির যে ইমেজ ছিল ওয়ার্ল্ড ওয়াইড, এটা পিছিয়ে যাবে প্রায় 4 দশক। আবার উনি যদি নাও আসেন এটা আরো অন্যভাবে ক্ষতিগ্রস্ত হবে, কারণ জো বাইডেন আসলেই যে ক্ষতিগুলো হয়ে গেছে গত 4 বছরে ইমিডিয়েটলি পূরণ করা খুব কঠিন হয়ে যাবে তার জন্য। আমি শুধু একটা জিনিস যোগ করবো, সেটা হলো যে আমাদের যুক্তরাষ্ট্রে এখন ধরুন এখনো ভোটার সময় আছে, এখন আমাদের ইস্ট কোস্টে 2টো বাজে, দুপুর 2টো, আরো 4 ঘন্টা 5 ঘন্টা সময় আছে। আমি আশা করবো যে আমরা যারা ভোটার আছি, বিশেষ করে বাংলাদেশি, যেহেতু এটা বাংলাদেশি প্রোগ্রাম, বাঙালি প্রোগ্রাম, বাংলাদেশি আমেরিকান যারা আছেন তারা ভোট দিবেন এবং নিরাপদভাবে ভোট দিবেন, গো আউট এন্ড ভোট। এবং ভোট দেওয়ার পরে সন্ধ্যার পরে সবাইকে অনুরোধ করা হচ্ছে আপনারা নিরাপদে থাকবেন, বাসাতেই থাকবেন, কারণ যে উগ্রপন্থীদের যে একটা ভাব মনে হচ্ছে ভেরি আনফরচুনেট যে আমেরিকান নির্বাচন এটা বলতে হচ্ছে।
এবার কিন্তু বাংলাদেশিরা প্রথম কিন্তু কার র্যালি করেছেন, কার র্যালি। বাংলাদেশের সজাগ এবং সচেতন, তারা দেশকেও ভালোবাসেন, তাদের অভিবাসী জীবনের এই দেশটিকে ওরা ভালোবাসেন। এবং আপনারা, আমরা আশা করবো যে সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, কোভিড-19 থেকে নিরাপদ থাকবেন। জি, ডক্টর তৌফিক আলী, আপনি যদি শেষ কমেন্ট হিসেবে কিছু বলেন। আর শেষ হবে যে দেখেন, ট্রাম্প যদি ইলেক্টেড হন, সম্ভাবনা আছে সামান্য, কিন্তু সম্ভাবনা আছে, ট্রাম্প যদি রিইলেক্টেড হন, সম্ভাবনা নাকি আশঙ্কা আছে, কোনটা বলবো আমরা? তাহলে কিন্তু আমেরিকা সম্পূর্ণ বদলিয়ে যাবে এবং বিশ্বে আমেরিকার স্থান একদম পরিবর্তন হয়ে যাবে। কিছু স্থানে কেউ মার্কিন যুক্তরাষ্ট্রকে কেউ বিশ্বাস করবে না। বাইডেন আসলে, এই যে জুনাইদ সাহেব যে বললেন যে সময় লাগবে, সবাই যে বলছেন যে সময় লাগবে, হ্যাঁ, বাইডেন আসলেও সময় লাগবে, কিন্তু এই সময়ের মধ্যেই আগামী 4 বছরে আমেরিকাকে, আমি আশা করছি আমেরিকার পুরাতন পজিশন আমেরিকা ফিরে যেতে পারবে। জি, মিস্টার চৌধুরী। আমরা চাই আমেরিকা এই নির্বাচনের মধ্য দিয়েও আমেরিকা যে পিছনে চলে গিয়েছিল, বিশ্বব্যাপী আমেরিকার অবস্থায় যাক, এবং রিপাবলিকান দল এবং ডেমোক্রেটিক দল, দুটো দলই আমেরিকাকে যেন আমেরিকার জায়গায় নিয়ে আসে, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আমেরিকা যেন বিজয়ী হয় এবং রাজনীতি যেন বিজয়ী হয়। জি প্রফেসর। সেদিন জন বল্টন, যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিল, তিনি একটা খুব দামি কথা বলেছেন। বললেন যে উই কুড অ্যাফোর্ড এ ফার্স্ট টার্ম presidency by Trump, but second term মানে the damage will be irreparable. Second term-এ যদি ডেমোক্রেটসরাও আসে, তাও ট্রাম্প যা ড্যামেজ করেছে দ্যাট মে বি রিপেয়ার্ড। এখন ডেমোক্রেটসরা যদি আসতে পারে, হোপফুলি একটা বড় আশার ব্যাপার হচ্ছে যে ফরেন পলিসিতে দের ইজ এ পসিবিলিটি যে সুজান রাইস সেক্রেটারি অফ স্টেট হয়ে আসবে, অত্যন্ত অভিজ্ঞ, এবং প্রেসিডেন্ট ওবামার পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিলেন ইউনাইটেড নেশনসে। কাজেই ট্রাম্পকে রিজেক্ট করেছে অল দ্য গ্রেট জেনারেলস যারা ছিল, জেনারেল ম্যাটিস, জেনারেল ম্যাকফারসন, এই যে যাদেরকে সে ফায়ার করছে, এরা আমেরিকান মিলিটারিতে অনারেবল পিপল ছিল, দে হ্যাভ বিন রিমুভড। তাদের মধ্যে একজন তো সেদিন জেনারেল কেলি মুখ খুলে বলল যে আমেরিকান সিকিউরিটি উইল বি ভেরি গ্রেভলি থ্রেটেন্ড, কেননা হোমল্যান্ড সিকিউরিটি সহ আমেরিকান স্টেট পেন্টাগনের যত ইন্টেলিজেন্স রিপোর্টস, ব্রিফিং, সেগুলো কোনোটাই ট্রাম্প পাত্তা দিত না। সে পুরো ইন্টেলিজেন্সকে ম্যানিপুলেট করতো তার নিজের পার্সোনাল ওয়েতে, এবং এটা নাকি আমেরিকান হোমল্যান্ড সিকিউরিটি আর পেন্টাগন, এই যে জেনারেলসরা, তারা একদম কালেকটিভ ওপিনিয়ন দিয়েছে যে সেকেন্ড টার্মে আমেরিকা উইল বি অ্যাবসলিউটলি, দ্য ড্যামেজ উইল বি ইররিপেয়ারেবল। জি, মিস্টার মাহমুদ চৌধুরী যোগ করতে চেয়েছেন। আমি যেটা বলতে চেয়েছিলাম যে ইট ইজ রাইট যে প্রফেশনালিজম আমেরিকান পলিটিক্স থেকে চলে গেছে গত 4 বছরে, এবং এখানে এক ধরনের মাস্তানি কে উনি এস্টাবলিশ করেছেন হোয়াইট হাউসে এবং আশেপাশে তার যারা আছে তাদের সাথে। অর্থাৎ এটাকে যদি উনি আবার 4 বছর সুযোগ পান, তাহলে ওয়ার্ল্ডকে উনি আরো ড্যামেজিং করবেন। বাংলাদেশ তো খুব একটা এফেক্ট না হলেও বাংলাদেশ উইল নট গেট আউট অফ দ্য ওয়াটার, দ্যাট ইজ দ্য বাংলাদেশ, বাট উই হোপ দ্যাট। জি মিস্টার জুনায়েদ আক্তার, আমি কি একটা নাম্বার দিতে পারি, যেটি হলো যে এবার বাংলাদেশিদের প্রতি, বাংলা ভাষার প্রতি নির্বাচন কমিশনের, যুক্তরাষ্ট্র নির্বাচন কমিশন যথেষ্ট শ্রদ্ধা রেখেই তারা একটি নাম্বার দিয়েছেন, সেটি হলো 188-274-8683। সেখানে বাংলায় কোনো ধরনের অনুযোগ থাকলে ভোটার নিয়ে বাংলায় তারা কথা বলবেন, বাংলায় তারা তাদের উত্তর পেয়ে যাবেন। তো আমি আশা করছি এই নাম্বারটি সবাই ইউজ করবেন, যেহেতু RTVর প্রচুর দর্শক আছেন, অভিবাসী যুক্তরাষ্ট্রের দর্শক আছেন। নাম্বারটি হলো 1888 ভোট, API ভোট। ধন্যবাদ। জি, ডক্টর আলী, তৌফিক আলী। আমার আর বিশেষ কোনো কিছু বলার নেই, কিন্তু আমি দেখছি যে কোন দিকে যায় একটু। আমি আশা করছি যে বাইডেন আসবে। যদি না আসে, আমরা অনেকেই আমেরিকার ভবিষ্যৎ কি হবে এটা নিয়ে খুব চিন্তিত আছি। জি প্রফেসর, আপনাকে দিয়ে শেষ করতে চাই আমরা। সত্যি কথা, ডক্টর আলী যেই কথা বললেন, এটা শুধু যে আমেরিকানদের সোলকে ফিরে আনার প্রশ্ন, শুধু তাই না, ওয়ার্ল্ড লিডারশিপ এখন আমেরিকার দিকে এখনও তাকিয়ে থাকে। আফটার অল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমেরিকা কিন্তু বিশ্ববাসীকে এই ডিকলোনাইজেশন থেকে বের করে একটা ওয়ার্ল্ড অর্ডার ইন্ট্রোডিউস করেছে। তার অনেক সীমাবদ্ধতা ছিল, কোল্ড ওয়ার হয়েছে,
তৃতীয় বিশ্ব নামে যে বিশাল অঞ্চল তাদের শোষণ করা হয়েছে, কিন্তু তারপরও আমরা আশা করছি যে আমেরিকা ক্যান রিটার্ন টু স্যানিটি। যদি আমেরিকা স্যানিটিতে না ফিরে আসে তাহলে ওয়ার্ল্ড অর্ডার ভেঙে পড়বে, এটাই সবচেয়ে বড় আশঙ্কা। আর কোনো পয়েন্ট কি বাদ আমি পড়লো ওইটাই কিনা? বলবো যে আমেরিকায় জায়গায় ফিরে আসার জন্য এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সুসম্পন্ন হওয়া প্রয়োজন আমেরিকায় জায়গায় ফিরে আসার জন্য। অনেক ধন্যবাদ তাই না? আপনাদেরকে। যে আর কিছু বাদ পড়লো আমাদের, কারো কোনো যোগ করতে চান? শুধু তাই না, যেমন পৃথিবীতে ক্লাইমেট, ইমিগ্রেশন ইস্যু, তারপরে ড্রিমার্স, যে আমেরিকার যারা বড় হয়েছে তাদের ইস্যু, তারপরে মানবিক সাইট গুলো, তারপরে যে এই যে বর্ণবাদী জাতিবাদী বিদ্বেষ, উগ্রপন্থী যে একটা উত্থান, এ সমস্ত কিছু থেকে ফিরে আসার জন্য যেটা বাইডেনের বলেছে না, যে বিল্ড দ্য সোল অফ দ্য নেশন এগেইন। আমার মনে হয় অনেক সেই ধন্যবাদ দিকে- আপনাদেরকে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হওয়ার জন্য। প্রফেসর, আপনাকে ধন্যবাদ আসবার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ আসবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ অনুষ্ঠান দেখবার জন্য, প্রশ্ন করার জন্য। সবাই ভালো থাকুন এবং নিরাপদে থাকুন, এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি সেইভাবে মাস্ক ব্যবহার করুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়